আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো কেমিস্ট্রি অনুশীলনী সলভের ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার অর্থাৎ পরিমাণগত রসায়নের এমসিকিউগুলোকে সলভ করব। তো এমসিকিউ সলভের আগে জাস্ট একটা কথাই বলে দিই যে আমি যখন এমসিকিউগুলোকে সলভ করব আমি ট্রাই করব ওই রিলেটেড আরও যত ইনফরমেশন আসে সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার, যাতে তোমরা যখন নিজেরা সলভ করবা তোমরা যাতে বুঝে বুঝে সলভ করতে পারো এবং সলভ করতে গিয়ে তোমার বইয়ের ভেতরে যে পড়াগুলো আছে তার অনেকাংশ যাতে তোমাদের কমপ্লিট হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো ভাইয়া, প্রথম যে প্রশ্নটা বলছে খেয়াল করে দেখো, এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? আচ্ছা, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি ভাইয়া? KClO3। কি প্রস্তুত করতে যাচ্ছি? অক্সিজেন O2। কি দেওয়া আছে? এসটিপিটা লিটার দেওয়া আছে। ভাইয়া তোমরা জানো এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে 22.4 লিটার আর 1 মোল সেম জিনিস না ভাইয়া? আর 1 মোল মানে কি ভাইয়া বলো তো? অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম না? কারণ অক্সিজেন দ্বিপরমাণুক, অর্থাৎ অক্সিজেন অণু হিসেবে থাকে O2 হিসেবে। তাহলে 32 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমার কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে? এইটাই চাইছে, তাই না? আমরা এখন ওরিয়েন্টেশন করে ফেললাম, এখন আমরা একটু ম্যাথটা দেখে নিই। দেখো ভাইয়া, এই পটাশিয়াম ক্লোরেট এতে অক্সিডাইজিং এজেন্ট, এটাকে তুমি যদি হিট দাও সে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী করবে? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করবে। এখন তোমাকে সমতা করা লাগবে ভাইয়া। তুমি কেমনে সমতা করবা? কিছুই না, তুমি এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, আর এখানে 3 দিছি। দেখো ভাই আমাদের সমতা হয়ে গেছে। এখন আমরা হিসাব নিকাশ করলেই পাবো। এখন বলো তো, পটাশিয়াম পারক্লোরেট বা পটাশিয়াম ক্লোরেটের অ্যাটমিক মাস কত? আমরা জানি যে পটাশিয়ামের ক্ষেত্রে 39, এরপরে ক্লোরিনের ক্ষেত্রে 35.5, আর অক্সিজেনের ক্ষেত্রে কত বলো? অক্সিজেনের ক্ষেত্রে 16। যোগ করো, এক পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হবে 122.5, দুইটা আছে, গুণ করে দাও, তাহলে আমাদের হচ্ছে হলো 245 গ্রাম। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এখানে কত সমতা করলে? 245 গ্রাম। আর এখানে দেখো তো অক্সিজেনের ভর কত হবে? এই যে অক্সিজেন অণু ভর হলো 32 গ্রাম, কয়টা আছে? 3টা, তাহলে 32 গুণ 3 কত হয় ভাইয়া? 6, 9, 96 গ্রাম, তাই না? তাহলে আমি 200 ইকুইলিব্রিয়াম করার পর দেখলাম 245 গ্রাম পটাশিয়াম পারক্লোরেট সে 96 গ্রাম অক্সিজেন তৈরি করে, কিন্তু আমার প্রয়োজন হলো ভাইয়া 32 গ্রাম তৈরি করা। তাহলে আমি ভাইয়া এখন ঐকিক নিয়মে করি। বলো যে 96 গ্রাম অক্সিজেন থেকে আমার তৈরি হচ্ছে 200, মানে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমার লাগে হলো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। একের জন্য লাগবে ভাইয়া কম, আর 32 গ্রাম তৈরি করতে ভাইয়া লাগবে বেশি। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরে বসাও তাহলে হয়ে যাবে, অথবা পরীক্ষার হলে একটু ক্যালকুলেশন করে নিলেও হবে। এটার অ্যান্সার আছে ভাইয়া 81.73 গ্রাম। ওকে, তা আমি বলবো ভাইয়া এরকম যত এমসিকিউ আছে যাদের অ্যান্সার একটা ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে হয়, তুমি আনটিল ক্যালকুলেশন করবা, যদি কাছাকাছি বুঝতে পারো তাহলে দাগাই দিবা, আর না হলে সেগুলোকে একটু মনে রাখার ট্রাই করবা। মেডিকেলে কিন্তু এমন 2-1টা এমসিকিউ চলে আসে, বুঝছো? আসো আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, 2 নম্বর প্রশ্ন। সেম এসটিপিতে 65 গ্রাম ওজোন গ্যাসের আয়তন কত? এটা একটু ডিফারেন্ট। ফার্স্ট অফ অল আমি একটু বলে দিই ভাইয়া যে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাই না? এসটিপি মানে হচ্ছে তুমি বলতে পারো 22.4 লিটার অথবা 1 মোল অথবা তার আণবিক ভর, তাই না? তাহলে এসটিপিতে 65 গ্রাম ওজনের আয়তন কত সেটা চাইছে। এখন দেখো তো ওজন এর যে পারমাণবিক অ্যাটমিক মাস সেটা কত বলো তো? অক্সিজেন 3টা আছে, তার মানে হচ্ছে 48 গ্রাম। এই 48 গ্রামই কিন্তু হচ্ছে আসলে 48 গ্রামই আসলে কিন্তু ভাইয়া 22.4 লিটার, তাই না? একটা লাইন 22.4 লিটার ইকুয়াল 1 মোল ইকুয়াল আণবিক ভর ইকুয়াল এসটিপি, ঠিক আছে না? ওজনের ক্ষেত্রে আণবিক ভর হলো 48। তাহলে 48 গ্রাম থেকে আমি পাচ্ছি হলো ভাইয়া 22.4 লিটার, 1 গ্রামে কম পাবো, 65 গ্রামে আমরা কিন্তু বেশি পাবো, ঐকিক নিয়ম। তাহলে একটু খেয়াল করো তো, 48 থেকে 65 একটু বড়, ভাগ করলে 1-এর থেকে একটু বড়, 1.5-এর কাছাকাছি একটা সংখ্যা আসবে। এখন 1.5 দিয়ে যদি তুমি 22কে গুণ করো তাহলে 30-এর কাছাকাছি তুমি একটা সংখ্যা পাবা।
তাহলে কিন্তু তুমি অপশন দেখেও অনেক সময় দাগাই দিতে পারো, তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে। বুঝতে পারছো? আমরা এই লাইনটা মনে রাখবো যে এসটিপি মানে হচ্ছে 22.4 লিটার, মানে হচ্ছে 1 মোল, মানে হচ্ছে তার আণবিক ভর। ওকে, তো ভাইয়া পরের প্রশ্নে চলে আসি। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, খেয়াল করো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এগুলা করার জন্য তোমাকে ওই কেমিক্যাল রিয়াকশনটা পুরাটা জানা লাগবে, অ্যাটলিস্ট হচ্ছে যেটা বিক্রিয়ক আর যেটা উৎপাদ তৈরি হচ্ছে সেটা। দেন ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি ভাঙো ভাইয়া, তাপ দাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে সমতা করার কিছুই নেই, কারণ সমতা অলরেডি হয়ে আছে। অর্থাৎ চুনকে তুমি চুনাপাথরকে যদি তাপ দাও, চুন আর কার্বন ডাইঅক্সাইড পাবা। এখন তুমি যদি সমতা করবা, মানে অ্যাটমিক মাসটা বের করে নিবা আগে। ক্যালসিয়াম কার্বনেটের ভাইয়া বলো তো অ্যাটমিক মাস কত? আমরা তোমরা সবাই জানো ক্যালসিয়ামের ভর হলো 40, কার্বনের 12, অক্সিজেনের 16, হিসাব করলে হয় ভাইয়া 100 গ্রাম। জানো না? 40 + 12 + 16 × 3, এটাই আণবিক ভর বের হয়ে গেল। আচ্ছা, তোমরা কয়েকটা জিনিস আণবিক ভর মনে রাখবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি H2SO4 সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম, সোডিয়াম কার্বনেট 106 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 86 গ্রাম, তারপরে এই যে ক্যালসিয়াম কার্বনেট 106 গ্রাম, তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, ওইগুলো আমরা একটু পরে শিখতেছি। আপাতত এগুলো দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি পাচ্ছ হলো 44 গ্রাম অক্সিজেন, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর ভাইয়া কিন্তু 44 গ্রাম। এখন আসো 50 গ্রাম থেকে কত পাবা? তাহলে অর্ধেক ভাইয়া, তাহলে কী হবে, নিচে 100 উপরে 50, তাহলে ভাঙো, কাটো, 2কে কাটো 22। দেখছো অ্যান্সার হয়ে গেছে। কত সহজ প্রশ্ন। ওকে, আসো ভাই আমরা পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো ভাই পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলছে SATP। এতক্ষণ ধরে STP পড়ছি, এখন আমরা SATP পড়বো। এই SATP মানে কি? আমরা তিনটা জানি, একটা হলো STP, একটা হলো NTP, আর একটা হচ্ছে ভাইয়া SATP। এই STP মানে হচ্ছে 22.4 লিটার, NTP মানে হচ্ছে ভাইয়া 22.8 লিটার, আর এই যে SATP এটার মানে হলো ভাইয়া 28.4 লিটার, সরি 24.4 লিটার। এই তিনটা জিনিস দেখা যেত, হ্যাঁ দেখা যায়। এই তিনটা জিনিস মাথায় রাখবা, ওকে। আর এই যে এই কন্ডিশনে এত লিটার মানেই হচ্ছে 1 মোল, অর্থাৎ 24.4 লিটার মানে 8 লিটার মানে 1 মোল, 22.8 লিটার মানে 1 মোল, আবার 22.4 লিটার মানেও 1 মোল। এটা মাথায় রাখতে হবে ভাইয়া। তাহলে অ্যান্সার কী হবে ভাইয়া? SATP বলছে, তাহলে 24.8 লিটার। ওকে, এখন আসো 5 নম্বর প্রশ্ন। দেখো ভাইয়া 5 নম্বর প্রশ্নে বলছে, খেয়াল করো যে নাইট্রোজেন এর মোলার আয়তন ডেসিমিটার কিউবে কত? তার আচ্ছা, ধরো এখানে তাপমাত্রা দেওয়া নেই, আপাতত আমি এটাকে উজ্জ্বল রাখলাম। তাহলে তুমি এটা নিয়ে একটু ভাবতা যে নাইট্রোজেনের মোলার আয়তন কত। নর্মালি 1 মোল হলে আয়তন কত হয়? 22.4 লিটার হয়। দেখো তো অপশনে কিন্তু 22.4 লিটার আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই দেখাবে, হ্যাঁ, কিন্তু তুমি এটা দেখাবা না। কেন? কারণ তাপমাত্রাটা খেয়াল করে দেখো ভাইয়া, দেওয়া আছে হচ্ছে -273। কত? -273। বলো তো ভাইয়া, -273 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 0 কেলভিন, আর 0 কেলভিনে কোনো একটা বস্তুর আয়তন 0 হয়ে যায়, তাহলে কি হবে ভাইয়া? আয়তন কত হবে? 0 হবে। এটা কিন্তু মাথায় রাখবা, ওকে। পরের প্রশ্নে আসো। 6 নম্বর প্রশ্নে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে? খুব মজার প্রশ্ন, তবে এখানে একটু ভুল আসে। আসলে এত বড় সংখ্যা হবে না, আমি তোমাদেরকে থিওরিটা বুঝাই দিচ্ছি, এরপরে তোমরা নিজেরাই ফিল করতে পারবা। আসো জাস্ট আমি একটু তোমাদেরকে এখানে লিখে দেই। সেটা হচ্ছে, দেখো ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো তো? ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর 100 গ্রাম। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট তো 106 গ্রাম, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কিন্তু 100 গ্রাম। আসলে বার করবা ক্যালসিয়ামের 40, এদিকে 12, এদিকে হচ্ছে 16 × 3, এখান থেকে বার করলে 100 গ্রাম হয়, ওকে। আচ্ছা, 100 গ্রাম, এই 100 গ্রাম মানেই তো 1 মোল, তাই না ভাইয়া? 1 মোল মানেই তো ভাই অ্যাভোগাড্রোর নাম্বার মানেই তো ভাই 6.023 × 10⁻23। এখন পরীক্ষাতে প্রশ্ন দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম মানে তো আর 1 মোল না। 1/, আচ্ছা এটা লাগবে না, আমরা জানি যে n হচ্ছে হলো W/m, তার মানে হচ্ছে 10/100, তার মানে 0.1 মোল। 0.1 মোল মানে কি হবে ভাইয়া? 6 × 0.023 × 10⁻22 হয়ে গেছে, এতটি আছে। আই গেস বুঝতে পারছো, কারণ আমরা জানি n এর ভ্যালু হচ্ছে W/m,
10 গ্রাম মানে এখানে আর এম হলো আণবিক ভর, এখানে বসাই দিছি, বসাই দিলে আমার মোল আসতে এত। 1 মোল মানে যদি 6.023 ইন্টু 10^23 হয় তাহলে 0.1 মোল মানে 6.023 ইন্টু 10^22, 0.1 দিয়ে গুণ করলে আমাদের এটা চলে আসে আসলে। তো এটাই, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে এতটি অণু আছে, তার ভিতর থেকে তুমি যতটি সরাই নিবা, ধরো আমি কথার কথা বললাম 6.023 ইন্টু 10^21 সরাই নিলা, কয়টা অণু সরাই নিলা? এতটা অণু। তাহলে এতটা অণুর তোমার ভর বের হবে, এই ভরটাকে তুমি 10 গ্রাম থেকে বিয়োগ দিবা, তাহলেই তোমার অ্যান্সারটা বেরিয়ে আসবে, বুঝছো? কিন্তু তুমি সরাইছো কত? 10^29 দেওয়া আছে, এতটা কি আদৌ পসিবল সরানো ভাইয়া? না, পসিবল না, কারণ পরমাণু আসেই হলো ভাইয়া 6.023 ইন্টু 10^22, তাহলে তুমি এর থেকে বেশি কেমনে সরাবা? তো লজিক্যালি কোয়েশ্চেনটা একটু ইরর আছে, বাট তুমি এইভাবে করলে তোমার সঠিক অ্যান্সারটা আসবে। ওকে, এখন আমরা একটু অ্যান্সারটাকে মাথায় রাখবো, কারণ পরীক্ষাতে কখনো কখনো ডিরেক্ট এমসিকিউ চলে আসে, এবং ম্যাথগুলো ডিরেক্ট আসলে তো এত বড় ম্যাথ তুমি এমনিতেও করতে পারবে না, মাথায় রেখো ভাইয়া। 9.96। ওকে, পরের প্রশ্ন আসি, 7 নাম্বার। 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? খুব ভালো প্রশ্ন, খেয়াল করো। 1 মিলিমোল, ফার্স্ট অফ অল আগে আমি 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর জানি, তাহলে 1 মিলিমোল পারবো। বলো তো 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে কত গ্রাম? আমরা সবাই জানি 98 গ্রাম, এগুলো মাথায় রাখবা ভাইয়া, ডিরেক্ট মনে রাখবা এই বের করার থেকে। তাহলে 1 মিলিমোল মানে কি বলো তো? 1 মিলিমোল এটার মানে হচ্ছে 1/1000 মোল, তাই না? তাহলে আমরা 1 মোল সমান কত পাইছি? 98 গ্রাম। তাহলে আমি যদি এখানে বসাই দিই উপরে 98/1000, এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই হলো আমাদের গ্রাম, এত গ্রাম। তার মানে এটার অ্যান্সার কত হবে? 0.98 গ্রাম। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা দেখো এইগুলো তুমি উইকিক নেমে করে বেশি বেটার, কারণ তুমি তো পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না অ্যাজ এ মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো তুমি যদি এগুলোকে উইকিক নেমে বের করো, তুমি কিন্তু খুব দ্রুত বের করতে পারবে। আমি সবগুলোকে উইকিক নেমে বের করারই ট্রাই করবো। ওকে, পরের প্রশ্নে আসি। 8 নম্বর প্রশ্নে খেয়াল করো, কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে এসটিপিতে 17 লিটার অক্সিজেন পাওয়া যায়? আচ্ছা, এই প্রশ্নটাকে আমি এদিকে করি, দেখো আমি অন্য ইয়াতে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। খেয়াল করো, আমরা একটা বেসিক সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে 2 মল পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে তুমি পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মল অক্সিজেন পাচ্ছ। 2 মল পটাশিয়াম ক্লোরাইড 3 মল। এই 2 মল পটাশিয়াম ক্লোরাইডের ভর কিন্তু ছিল ভাইয়া 245 গ্রাম, সেখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছিল ভাইয়া 96 গ্রাম। এখন কয় মোল অক্সিজেন তৈরি হলো? 3 মোল। 3 মোল অক্সিজেন মানে কি বলো তো? 22.4 ইন্টু 3, অর্থাৎ 22, 44, 66, ওই 66 বা 67 লিটার, যেহেতু 0.4 আছে, এত লিটার। দেখো তো এই লাইনটা একটা স্পেসিফিক লাইন না? এই লাইনটা তুমি মনে রাখতে পারো, অথবা এটাকে আরেকটু ছোটো করো ভাইয়া, 245 মনে রাখবো না, 122.5 গ্রাম মনে রাখো। তাহলে কত গ্রাম হবে? 96 জায়গায় অর্ধেক করে দাও, 48 গ্রাম, অথবা হচ্ছে 33.5 লিটার আমাদের অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে একটা ফিক্সড লাইন, এটা তুমি মনে রাখবা। ওকে, এখন তোমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে, খেয়াল করো তোমার প্রশ্নে কি দেওয়া আছে, যে 8 নম্বর কোয়েশ্চেনে দেখো তোমার অক্সিজেনের পরিমাণটা দেওয়া আছে এত লিটারে, এই জন্য আমি লিটারে বের করছি, বুঝছো? আর কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে বামে রাখো, যেটা দেওয়া নেই সেটাকে ডানে রাখো, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা একটু একবারে বের করে দিই। আমি হচ্ছে 33 লিটার থেকে 33 লিটার অক্সিজেন তৈরি করতে আমার 122 পয়েন্ট, আমি জাস্ট ফ্র্যাকশন লিখলাম না, 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগে। আমার দরকার হলো 17 লিটার। কত লিটার ভাইয়া? 17 লিটার তৈরি করতে হবে। তাহলে কী হবে? 122 নিচে হবে 33 ইন্টু 17, তাই না? এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সারটা হবে ভাইয়া নিয়ার অ্যাবাউট 32 গ্রাম। তো এই তো আমাদের একটু ক্যালকুলেশন করে নিও ভাইয়া, আমরা ক্যালকুলেশন করে দেখছি যে এটার ভ্যালু আসছে 32 গ্রামের নিয়ার বাই। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো ভাইয়া দেখি, আমরা দেখি তো 32 আসে নাকি, এটা দেখা। আচ্ছা, 32 না, আসলে 64, সরি একটু ভুল লিখছি, এটা 64 হবে। ক্যালকুলেশন করো তোমরা আর কি, এখানে কিন্তু ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে 64 আসবে। তো ওখান থেকে আর কি মনে রাখো, ক্যালকুলেটারে বসালেই হবে।
তো এটার অ্যান্সার হবে কি ভাইয়া বলো, 62 গ্রাম। ওকে, এখন আসো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রায় আসার মতো একটা প্রশ্ন। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে ফেরিক অক্সাইড। কি বলছে ভাইয়া? ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? একটা যৌগের একটা অণু এর অম্লত্ব যদি বের করতে বলে আমরা কীভাবে বের করবো? এক যদি কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব। যদি আমি ফেরিক অক্সাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই ভাইয়া, তাহলে আমার উৎপন্ন হবে ফেরিক ক্লোরাইড, তার সাথে হচ্ছে পানি। এই জিনিসটাকে আমি যদি সমতা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এখানে আমাকে 6 দিতে হবে, তাহলে এখানে 6 আসবে। এখানে আমাকে 3 দিতে হবে, হ্যাঁ সরি একটু ভুল লিখছি, দেখো এখানে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হলো FeCl3, এখানে 2 দিতে হবে আর এখানে 3 আসবে। এই তো শেষ, আমাদের সমতা হয়ে গেছে। একটু নিজে প্র্যাকটিস করবা, দেখো সমতা তো তোমরা পারবা। ওকে, এই যে সমতা করার সময় দেখো এক যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কয়টা লাগলো বলো তো? 6টা লাগছে। তাহলে এক যদি যতগুলো অ্যাসিড লাগবে সেটাই হবে তার অম্লত্ব। এটা আমাদের অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 10 নম্বর প্রশ্নে বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? খুব ভালো প্রশ্ন ভাইয়া, এটা আমরা মাথায় রাখতে পারি। দেখো একটা সূত্র আছে, N ইকুয়াল হচ্ছে W/M। কি ভাইয়া? W/M। আবার আমরা এটাকে W/M, তাহলে এখন খেয়াল করো তো 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি? তো বসাও, উপরে হলো 5, নিচে হলো 40, তাহলে এত মোল, 1 মোল সমান এত মোল বের হচ্ছে না ভাইয়া? এটা এত মোল বের হচ্ছে। এখন 1 মোল সমান 6.023 × 10⁻23, তাহলে এত মোল সমান কত হবে? এটার সাথে তুমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ দিয়ে দাও তাহলেই হবে। তো আমি এখানে লিখলাম যে 5/40 × 6.023 × 10⁻23। তো এটা করলে যেটা হবে সেটাই অ্যান্সার। একটা জিনিস খেয়াল করো তো, 5কে যদি তুমি 40 দিয়ে ভাগ দাও এর ভ্যালুটা কিন্তু পয়েন্ট সামথিং হবে। 5কে 40 দিয়ে ভাগ দিলে পয়েন্ট সামথিং হবে। তাহলে এর ভ্যালুটা 10⁻23 থেকে 10⁻22 হয়ে যাওয়ার কথা না ভাইয়া? তাহলে এই যে 10⁻22 যে অপশনটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো দেখো 23 বা 21। তো দেখছো তুমি ক্যালকুলেটার ছাড়াও একটু যদি ভেবে করো তোমার অ্যান্সারটা কিন্তু বের করা পসিবল। তাহলে এটা অ্যান্সার বুঝতে পারছো তো, যে আমার গ্রাম দেওয়া আছে, তাহলে আগে আমি মোল বের করে নিই, তারপরে আমি হচ্ছে মোলার কতটি অণু আছে বের করব। আমি জানি যে N ইকুয়াল W/M, সেখান থেকে আমি মোল বের করলাম। 1 মোল সমান অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এত মোল সমান কী হবে? তার 2টার গুণফল। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নে বলছে মিল্ক অফ লাইমেন। মিল্ক অফ লাইম কোনটা? একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে ক্যালসিয়াম কার্বনেট এটাকে বলে চুনাপাথর। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এটাকে মূলত বলা হয়ে থাকে সোডা লাইম। কি বলে? সোডা লাইম। আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পানি এটাকে একত্রে বলে মিল্ক অফ লাইম। এরপরে মিল্ক অফ ম্যাগনেশিয়া আছে, মিল্ক অফ সোডা আছে, অনেক কিছু আছে। তো এটা মাথায় রাখবে ভাই, MCQতে এগুলো দেয়। পরের প্রশ্ন দেখো কি বলছে। 12 নম্বর প্রশ্নে বলছে ভাইয়া 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত? মোলার ঘনমাত্রা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে চোখ কান বন্ধ করে মনে রাখবা, মোলার ঘনমাত্রা S ইকুয়াল 10% / M। তাহলে কি হবে? এখানে দেখো তো পার্সেন্ট কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, তাহলে 10 × 10 / M। M এর ভ্যালু কত? আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত ভাইয়া? মুখস্থ রাখতে বলছি 106, তাহলে /106। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 106, তাহলে এর ভ্যালুটা কি বলো তো? প্রায় 1-এর কাছাকাছি না, 1-এর থেকে একটু কম। খেয়াল করতো এই ভ্যালুটা একমাত্র 1-এর থেকে খুব কাছাকাছি আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। দেখছো ক্যালকুলেটার ছাড়াও তুমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারলা। ওকে, জাস্ট থিওরিটা জানলে। পরের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন। 5% সোডিয়াম কার্বনেট। দেখো 10%-এর মোলারিটি যদি 0.9434 হয়, 5%-এর কত হবে? তার অর্ধেক হবে না ভাইয়া? দেখো 94-এর অর্ধেক করো 0.47 হয়ে গেছে। ওকে, তাই আমি বলবো যে তোমরা এই দুটো ভ্যালুকে একটু মনে রাখবা ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, কিছু জিনিস তো মনে রাখাই লাগে, তাই না? তো ডিরেক্ট তুমি বের করে ফেলতে পারবে, কারণ অপশনগুলো আরও কাছাকাছি যদি থাকে তখন একটু কনফিউজ হয়ে যেতে পারো। ওকে, পরের প্রশ্নে আসো ভাইয়া। 14 নম্বর প্রশ্নে বলছে দ্রবণের মোলারিটি একক কোনটি? দ্রবণের মোলারিটির একক, আচ্ছা দ্রবণের মোলারিটি মানে কি? প্রথমে আসো, দ্রবণের মোলারিটি মানে S। S মানে কি বলো তো? N/V। আচ্ছা N এর ভ্যালু কত? মোল। V এর একক কি? লিটার। তাহলে কি হবে ভাইয়া? মোল পার লিটার। অ্যান্সার কি? ইজ এটা। ওকে, পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। 20 ml দ্রবণে আচ্ছা 20 ml দ্রবণ, অর্থাৎ V দেওয়া আছে,
এত গ্রাম অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট তার মানে আণবিক ভর 106, এটাও আমাদের জানা আছে, ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কোন সূত্র ইউজ করবো বলো তো ভাইয়া? এখানে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে এস, আচ্ছা এস না, আমরা হচ্ছে এখানে একটু 15 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে ভাইয়া। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000, আমরা এই সূত্রটা জানি, আমরা এই সূত্রটাকে ইউজ করব। তাহলে আমাদের ভিও দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এমও দেওয়া আছে, আমার চাইছে কি ভি, সরি এস চাইছে। তাহলে এস এর ভ্যালু কী হবে বলো তো? সব উপরে করো, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। এখন ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে হলো ভাইয়া 0.012, এম এর ভ্যালু দেওয়া আছে ভাইয়া আমরা জানি 106, ভি এর ভ্যালু দেওয়া আছে 20 ml। তুমি যদি জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে বসাও তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে এবং অ্যান্সারটা আসবে ভাই 0.1 ml। তো এটা তুমি চাইলে করতে পারো, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 0.212 ইন্টু 1000 আর হচ্ছে নিচে হবে 20 ইন্টু 106। তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি 0.1 ml 1 মোল পাবা। তো নিজেরা একটু করো, দেখবা যে এটাই আমাদের অ্যান্সারটা আসবে। ওকে, জাস্ট সূত্রটা মনে রাখো, ডাব্লিউ ইকুয়াল SVM বাই 1000। ওকে, পরের প্রশ্নে আসি। দেখো কি বলছে, 16 নম্বর প্রশ্নে বলছে এত সিসি, এই দেখো কি লাগাই দিছে, সিসি লেখছে কিউবিক সেন্টিমিটার। ওকে, এই সিসি মানে যা, এমএল মানেও তাই, তো এত এমএল এটা পড়তে পারো একই কথা। এত সিসি এত এমএল 0.1 মোলার, তার মানে আমাদের ভিও দেওয়া আছে, আমাদের মোলারিটি এসও দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড তার মানে এম এর ভ্যালু কত হবে 98 আমরা জানি। এখন কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে? আগের প্রশ্নই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে SVM বাই 1000, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা বের করবা, বের করে জানাবা কি অ্যান্সার হয়। 2.4245 গ্রাম হয়। ওকে, এটা আচ্ছা। তো একটা জিনিস মনে রাখো ভাইয়া, তোমরা মেডিকেলে যেহেতু পরীক্ষা দিবা, এরকম দুই একটা ম্যাথ কিন্তু মেডিকেলে আসে, হ্যাঁ, আর যেগুলো আসে সেগুলো পারাও যায়। তুমি যদি এটা নিজেরা ট্রাই করো দেখবা যে এগুলো হয়ে যাচ্ছে আসলে। এটার জন্য দুই একটা মুখস্থ রাখা লাগতে পারে, কিছু বড় ম্যাথ থাকে, বাকি ম্যাক্সিমামগুলাই তুমি কিন্তু যদি বুঝে থাকো তুমি এমনিতেই বের করতে পারবা, পরীক্ষার হলে বসেও বের করা সম্ভব। আর তুমি এতবার করবা যে তোমার অপশন সহ মনে থাকে যাবে, বুঝছো? আচ্ছা, পরের প্রশ্ন আসে, 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এত এমএল মানে ভি দেওয়া আছে, এত মোল মানে এস দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট মানে 106 হলো তার আণবিক ভর, এটাও দেওয়া আছে ভাইয়া। তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? দেখো এটা সেম প্রশ্ন, তাহলে এটাও তোমরা করবা। পরের প্রশ্ন আসে 18 নম্বর, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? তাহলে আমার চাইছে হচ্ছে কত গ্রাম আছে, ডাব্লিউ চাইছে, আর আমার দেওয়া আছে কি দেখো তো, ভি দেওয়া আছে, এস বের করতে হবে, এস কিন্তু দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমি এস বের করার একটা সূত্র আছে ভাইয়া, ওটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি কত গ্রাম আছে বের করতে পারবো। মানে এই অঙ্কটা আমাকে দুইটা ধাপে করা লাগবে। ফার্স্ট অফ অল তোমাকে এস বের করতে হবে, পার্সেন্টেজে দেওয়া থাকলে এস বের করার সূত্র কি, 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই আণবিক ভর, তার মানে কি 10 ইন্টু 5 ডিভাইডেড বাই আণবিক ভর কত ভাইয়া 40, তাহলে এখান থেকে 1.25 হবে তার মোলারিটি। তাহলে আমি এস পাইলাম এই সূত্র বের করে, ভি জানি, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের এমও জানি, তাহলে ডাব্লিউর ভ্যালু কী হবে ভাইয়া SVM বাই 1000। তুমি জাস্ট শর্ট এখানে বসাই দাও, অ্যান্সারটা বের হয়ে যাবে। এরকম কোশ্চেনগুলো আসলে বুয়েটের পিলিটে অনেক ভালো বেশি আসে, কারণ এটা দুইটা ধাপে বের করতে হয়, ডিরেক্টলি তোমার ঘনমাত্রা দেওয়া নেই, ঘনমাত্রাটাকে এই সূত্র দিয়ে তুমি বের করবা, দেন তুমি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল SVM বাই 1000 করে দিবা, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসে। কি বলছে দেখো 19 নম্বর প্রশ্নটা, যে 1.8 গ্রাম মানে যাই হোক ডাব্লিউ দেওয়া আছে আমাদের, ডাব্লিউ দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিডের সাথে 200 ml দ্রবণ আছে, দ্রবণের মোলারিটি কত? সেম প্রশ্ন ভাইয়া, মোলারিটি চাইছে, তার মানে এসের ভ্যালু হবে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি, তাই না? আচ্ছা, তাহলে কী হবে, ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে 1.89 গ্রাম, উপরে হবে 1000, তারপরে হচ্ছে এই ভি এর ভ্যালু দেওয়া আছে 200 ml। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভর কত বলো তো ভাইয়া? নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হলো 66 গ্রাম, এটা যদি তুমি করো তাহলে 0.15 গ্রাম পেয়ে যাবা। এইগুলা তোমরা একটু নিজেরা হোমওয়ার্ক হিসেবে করে নেবা, প্র্যাকটিসগুলো। ওকে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। আসো, ওকে, ক্যালকুলেশন তো তোমরা আশা করি পারবাই, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটের বড় একটা ফেজ পার করে আসতো। ওকে, আসো 20 নম্বর প্রশ্নে আসি। 3.5% সোডিয়াম বাইকার্বনেট ঘনমাত্রা কত? দেখো পার্সেন্টেজে থাকলে ঘনমাত্রা মানে হলো 10x ডিভাইডেড বাই আণবিক ভর, শেষ। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত ভাইয়া? সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কিন্তু এটা মাথায় রাখবা 84 গ্রাম, কত? 84 গ্রাম, এটা মাথায় রাখো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আসো পরের প্রশ্নে আসি। কি
খেয়াল করো 21 নম্বর প্রশ্ন কি বলছে 10 ml 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেম কোশ্চেন ভাইয়া সেম কোশ্চেন কত গ্রাম মানে ডাব্লিউ চাইছে SBM/1000 হয়ে গেছে পরের প্রশ্নে আসো 22 নম্বর 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে এখানেও সেম কোশ্চেন জাস্ট একটা জিনিস হিডেন করা আছে যে আমার ঘনমাত্রাটা ডিরেক্ট দেওয়া নেই কী হিসেবে দেওয়া আছে ডেসিমোলার এখন তোমাকে জানতে হবে যে এইটা মানে হলো মোলার কত মোল 1 মোল যদি এটা থাকে তার মানে হলো 1-এর অর্ধেক না ভাইয়া 1-এর অর্ধেককে বলে হেমি হেমিকে বলে ডেসি তাহলে না এটাকে বলে সেমি মোলার 1-এর অর্ধেককে বলে সেমি 1-এর অর্ধেককে বলে সেমি ওকে আরেকটা হচ্ছে ভাইয়া 1কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও তাহলে তুমি কি পাবা 0.1 মোল পাবা এটাকে বলে ভাইয়া ডেসি এটাকে কি বলে ডেসি আবার তুমি যদি 1কে 100 দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবা হলো 0.01 মোল এটাকে আমরা বলবো হলো সেন্টি ওকে তাহলে আমরা জানি যে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অ্যাটো ওইভাবে কিন্তু এই জিনিসটা আসতেছে তাহলে তুমি যদি এই হিসাবটা বোঝো তাহলে তুমি ডেসিমোলার মানে 0.1 মোল বুঝতে পারছো ভি দেওয়া আছে ডাব্লিউ চাইছে আণবিক ভর তুমি জানো 106 বের করতে পারবে না হ্যাঁ এটা পারবা ওকে পরের প্রশ্নে আসি দেখো কি বলছে 23 নম্বর প্রশ্নে বলছে আচ্ছা সেম প্রশ্ন তোমার আচ্ছা 23 নম্বর প্রশ্নটা আমরা একটু করতে পারি খেয়াল করো এইখানে V1 হিসেবে 500 ml দেওয়া আছে V2 হিসেবে আর হচ্ছে S1 দেওয়া আছে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এবং মোলার ঘনমাত্রা দেওয়া আছে ওখান থেকে আমি কি করব যে কত ml পানি অ্যাড করলে আমি হচ্ছে ডেসিমোলার দ্রবণ পাবো মানে আমি ঘনমাত্রাটাকে চেঞ্জ করতে চাচ্ছি 0.5 ml থেকে 0.1 ml শিফট করতে চাচ্ছি তো এই অঙ্কগুলো কীভাবে করবা আমরা জানি ভাইয়া এই অঙ্কগুলো করি হচ্ছে V1 S1 ইকুয়াল হচ্ছে V2 S2 এটা দিয়ে ওকে তাহলে এখন দেখো ডেসিমোলার মানে 0.1 মোল এখানে দেওয়া আছে এখানেও দেওয়া আছে আমার চাইছে তো কত ml তাহলে V2 চাইছে তাহলে V2 সমান কত হবে বলো তো ভাইয়া V1 প্লাস S1 ডিভাইডেড V1 ইন্টু S1 ডিভাইডেড বাই S2 তাহলে কী হবে 500 ml ইন্টু 0.5 ডিভাইডেড বাই ডেসি মানে 0.1 এই দশমিককে আমরা চাইলে এভাবে উঠাই দিতে পারি এখানে উঠাই দাও এখানে উঠাই দাও তাহলে তো হয়ে গেছে 5কে 500 দিয়ে গুণ করলে হয় 2500 এই তো এটা আমাদের অ্যান্সার বুঝতে পারছো যে যখন ইকুইলিব্রিয়াম করতে বলবে S1 V1 ইকুয়াল S2 V2 আমরা জানি NA ইকুয়াল NB যদি তুমি একটাকে চেঞ্জ করো একটা বাড়াও আরেকটা কমবে আরেকটা কমাও আরেকটা বাড়বে এইভাবে হলো তারা সমানতা বজায় রাখে ওকে তাহলে তুমি দেখো খেয়াল করে দেখো তুমি শিলা হলো 0.5 মোলে হয়ে গেছো 0.1 মোল তাহলে তোমার মোলারিটি কমলো না তাহলে এখন আয়তন বাড়বে না দেখো তো আয়তন বাড়ছে না এখন এই প্রশ্নটা আরেকভাবে করতে পারতো কতটুকু পানি অ্যাড করা লাগছে এটা একটা প্রশ্ন হতে পারতো দেখো ইনিশিয়ালি তোমার ভর দেওয়া আয়তন দেওয়া আছে 500 ml এখন হয়ে গেছে 2500 ml তাহলে তুমি যদি 2500 থেকে 500কে বিয়োগ দাও তাহলে তুমি 500 হচ্ছে 2000 ml এই 2000 ml পানি তোমাকে অ্যাড করা লাগতো তো সব দিক দিয়ে তোমাকে ভেবে ভেবে এমসিকিউগুলো সলভ করতে হবে ওকে আসো পরের প্রশ্নে আসি খেয়াল করো 14 নম্বর প্রশ্নে বলছে 24 নম্বর প্রশ্নে বলছে প্রমাণ দ্রবণ কোনটা দেখো প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা এখন বলো তো এখানে আমি গ্রাম ml মোল কোনোটাই কিন্তু প্রমাণ না ঘনমাত্রা মানে মোলারিটি অর্থাৎ মোল পার লিটার অথবা যদি মোলার দেওয়া থাকে তাহলেই সেটা হলো প্রমাণ দ্রবণ ওকে পরের প্রশ্ন কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা হচ্ছে অন্য চ্যাপ্টারে পড়া বাট এই চ্যাপ্টারেও আছে সামান্য মনে রাখবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের Cl কার্বন বাদে বাকি যত জায়গায় কার্বন আছে সবগুলোই প্রমাণ দ্রবণ তাহলে এরকম প্রমাণ দ্রবণ কী কী আছে বলো তো ভাইয়া প্রমাণ দ্রবণ যদি বলি তাহলে আমি বলতে পারি অক্সালিক অ্যাসিড H2CO4 তারপরে হচ্ছে হলো পটাশিয়াম ডাইক্রোমেট তারপরে হচ্ছে হলো বলতে পারো সোডিয়াম কার্বনেট খেয়াল করে দেখো তো ভাইয়া প্রত্যেকটাতে কার্বন আছে না এই যে কার্বন এই যে কার্বন এই যে কার্বন কিন্তু HClও কার্বন ছিল কিন্তু HCl বাদ দিয়ে হবে তাহলে মনে রাখো এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে তুমি নিকটিতে ওজন করতে পারো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং ভালো একটা নির্দেশক হিসেবে কাজ করে থাকে তাহলে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে এই দেখো কার্বন আছে তার মানে পটাশিয়াম ক্রোমেট আর একটাতেও নেই আরেকটাতে আছে HCl কিন্তু HCl এর কার্বন প্রাইমারি স্ট্যান্ডার্ডকে নির্দেশ করে না ওকে পরের প্রশ্ন 26 নম্বর নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেম সোডিয়াম কার্বনেট এই দেখো আমি লিখছি সোডিয়াম কার্বনেট পরের প্রশ্ন নিচের কোনটি সোডিয়াম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো সোডিয়াম অক্সালেট এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হবে সোডিয়াম অক্সালেট তাহলে এটা অবশ্যই C2O4 তাহলে এটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট এই যে আমি পটাশিয়াম ডাইক্রোমেট লিখছি কস্টিক সোডা ইট ইজ নাথিং বাট সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু অক্সালিক অ্যাসিড আচ্ছা সরি
একটু ভুল বলছি, অক্সালিক অ্যাসিড অবভিয়াসলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু কি কোনো কার্বন ডাইঅক্সাইড আছে, কোনো কার্বন আছে নাই, কার্বন নাই, তাহলে এটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আসো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কোনটা? 28, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? খেয়াল করো, HNO3, বাকিগুলাই কার্বন আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেম KMNO4, এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, 30 নম্বর কোশ্চেন, 250 ml দ্রবণে 12.75 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে দ্রবণের মোলারিটি কত? সেম কথা ভাই, এস চাইছে, W/1000 ডিভাইডেড বাই MV, এটা দিয়ে করো। W এর ভ্যালু দেওয়া আছে, দেখো 12 গ্রাম, এটা তোমার V দেওয়া আছে, W দেওয়া আছে, আর আণবিক ভর কত ভাইয়া? পটাশিয়াম মনে রাখবে ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কিন্তু 294 গ্রাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বললে তার আণবিক ভর কিন্তু ভাইয়া 158 গ্রাম। সোডিয়াম থায়োসালফেট বললে ভাই এটারও আণবিক ভর 158 গ্রাম, প্রায় কাছাকাছি। তো এগুলো একটু মাথায় রাখবা ক্যালকুলেশন করার সময়, যেহেতু তুমি এতগুলা ভাইয়া করতে পারবা না, তাই জন্য এটা মাথায় রাখতে পারো। এটা মাথায় রাখলে তোমার করাটা ইজি হবে। ক্যালকুলেটর তো থাকে না, টাস করে বসায় দেওয়া যায় না, তো অ্যান্সারটা মনে রাখতে পারো 0.17 গ্রাম হবে। মানে জাস্ট এই যে বলে রাখলাম না, তুমি জাস্ট এখানে বসাও, তোমার অ্যান্সারটা কিন্তু বের হয়ে যাবে। প্রথমবার তুমি নিজে ক্যালকুলেটর দিয়ে করো বা হাতে কলমে করার ট্রাই করো, তারপর একটু মনে রাখতে পারো ভাই এগুলো। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসে। 31 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন তাপমাত্রা উপর নির্ভরশীল? এই যে খুব ভালো একটা প্রশ্ন। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তোমার ওজন, এটা কিন্তু গ্রামে ওজন করি, কিন্তু আমরা গ্রামে কিছুটা কিলোগ্রাম বলি। হ্যাঁ, এই ওজন তুমি যতই তাপমাত্রা বাড়াও কমাও, গরমের দেশে দাও শীতের দেশে দাও, চেঞ্জ হবে না। কিন্তু লিকুইড যেটা আছে সেটা কিন্তু তার আয়তন চেঞ্জ করার পাশাপাশি তার ওজনের কিন্তু একটা ইফেক্ট পড়ে। এই জন্য তাপমাত্রার উপরে কোনটা ডিরেক্ট ইফেক্ট ফেলে? লিটার। দেখো কেজি মিলিগ্রাম এগুলো ওজন, গ্রামে বা কেজিতে থাকলে এটা খুব বেশি ইফেক্ট ফেলতে পারে না, কিন্তু যদি লিটারে থাকে তার শেপ পরিবর্তন হয়, গ্যাস হইতে পারে, কঠিন হইতে পারে, লিকুইড হইতে পারে, এই জন্য লিটারটাই হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড। ওকে, এটা মাথায় রাখবা। পরের প্রশ্নে আসো। PPM এককে ঘনমাত্রা চাইছে, আমি প্রশ্নটা পড়িও নাই, জাস্ট PPM এককে ঘনমাত্রা চাইছে, এটা আগে আসলাম। তো ভাই এটা একটু মনে রাখবা যে PPM এককে ঘনমাত্রা চাইলে 3টা সূত্র বেসিক দিয়ে তোমার কিন্তু সব MCQ হয়ে যাবে। তো আমি জাস্ট সূত্রগুলোকে আগে লিখে দিই, তারপরে তুমি এখান থেকে সলভ করবা। যদি ভাইয়া PPM বলে, যদি ভাইয়া কি বললাম, PPM বলে, PPM এককে ঘনমাত্রা বের করতে বলছে। PPM মানে কি? পার্টস পার মিলিয়ন। যদি জিনিসটা পার্সেন্টেজে দেওয়া থাকে তখন তুমি PPM এককে কি করবা? পার্সেন্টেজটাকে 10⁴ দিয়ে গুণ দিবা, যেটা আসবে সেটাই হবে তোমার PPM এককের ঘনমাত্রা। ওকে, যদি 2টা ভর দেওয়া থাকে, ধরো ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর করবা, ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর করবা, করে তাকে কি করবা? 10⁶ দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে আমাদের কিন্তু PPM চলে আসবে। এটার এককটাও এটাও কিন্তু PPM হবে। আবার যদি দেখো ভাইয়া, যদি আণবিক ভর আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, তখন কি করবা? MV গুণ করবা, করে 10⁻³ দিয়ে তুমি গুণ করে দিবা, তাহলে এটাও কিন্তু PPM এ চলে আসবে। তাহলে এই 3টা ডিফারেন্ট তোমার একক আছে। ভর দেওয়া থাকলে তুমি এভাবে PPM বের করো, পার্সেন্টেজ দেওয়া থাকলে এভাবে বের করো, ঘনমাত্রা দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে গুণ দিয়ে 10⁻³ দিয়ে গুণ দিয়ে বের করো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, PPM মানে তো পার্টস পার মিলিয়ন, তার মানে 10⁶ গুণ ছোটো দেন দ্য নর্মাল মোলার ঘনমাত্রা। ওকে, পার্টস পার বিলিয়ন বললে 10⁹ হইতো, তখন নর্মাল ব্যাপার। আসো ভাইয়া, তাহলে আমরা কোয়েশ্চেনটা দেখি। PPM এ ঘনমাত্রা চাইছে, দেখো তো এই যে মোলারিটি দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে আমি কি বলছিলাম, একটা সূত্র ছিল PPM এককে ঘনমাত্রা বের করার, যে হচ্ছে MV × 10⁻³, তাই না? তাহলে দেখো তো তোমার এস দেওয়া আছে, সরি SB × 10⁻³, এস দেওয়া আছে 0.15। এখন এম কত? সোডিয়াম থায়োসালফেটের এম হচ্ছে, যে একটু আগে বললাম 158, নিয়ার অ্যাবাউট 158। এখন এটার সাথে 10⁻³ গুণ দাও, তুমি যদি এটা করো তাহলে তোমার অ্যান্সারটা আসবে হলো 37। দেখেই বোঝা যাচ্ছে 23,700, এত কম আসবে না, 2.737 বা 23.7, এই দুটো তো হবে না, আগে তুমি বাদ দিতে পারো। তারপর যদি তুমি একটু হিসাব নিকাশ করতে পারো ভাইয়া, তোমার কিন্তু বোঝা যাবে যে এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আসো ভাইয়া, আশা করি তোমাকে বোঝাইতে পারছি, ক্যালকুলেশনটা একটু দেখবা তাহলে হবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, আবারও সেম PPM এককে ঘনমাত্রা চাইছে, খেয়াল করো মোলারিটি দেওয়া আছে, তাহলে 0.25, আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98 × 10⁻³, এটাই আমাদের অ্যান্সার। এটা করবা তাহলে তোমার 24,500 আসবে। ওকে,
আসো 34 নম্বর প্রশ্ন দেখো 0.1 ml আবার দেখো ppm চাইছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে ঘনমাত্রাকে আণবিক ভর দিয়ে গুণ দাও, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 × 10⁻3, এটাকে তুমি যদি করো তাহলে তোমার অ্যান্সারটা হবে কত ভাইয়া, এই যে এটা, তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে 35 নম্বর দেখো 1 ppm সমান কত, এই যে একটু আগে বললাম 1 ppm মানে পার্টস পার মিলিয়ন, তার মানে 10⁻6। এখন 10⁻6 কী ছিল, ডেসি সেন্টি মিলি, আচ্ছা ওটা দিয়ে না করে আমি ফিজিক্সের সূত্র ইউজ করতে পারি আসলে, বা আমরা সিম্পলি বলতে পারি দেখো মোল পার লিটার, এটা তো হচ্ছে 1 মোল ঘনমাত্রা মানে মোল পার লিটার, তাই না? 1 মোল এটাকে আমরা বলি হচ্ছে, আচ্ছা এটা একটু মনে রাখো ভাইয়া 10⁻6, এখন 1 কেজিকে ভাঙলে 1000 গ্রাম পাওয়া যায়, তাই না? 1000 গ্রাম সমান 1 কেজি, এটা। এখন 1 গ্রাম সমান আবার কত, 1000 মিলিগ্রাম, তাই না? তার মানে 1 কেজি সমান তুমি কত বলতে পারো বলো তো, আলটিমেটলি 1 কেজি সমান বলতে পারো 1000 × 1000 মিলিগ্রাম, তার মানে 10⁻6 না? এই যে 10⁻6 পেলা, 1 কেজি ছিল একটা স্টেবল, তার থেকে নিচে নামলেও তুমি হচ্ছে নামতে থাকবা, নামে যেখানে গিয়ে 10⁻6 পাচ্ছ সেটাই হবে তার একক, তার মানে মিলিগ্রাম পার লিটার, এটাই আমাদের একক হবে। আমরা স্টেবল পজিশন থেকে নিচে নামবো, আর যদি ppm না বলে পার্টস পার বিলিয়ন বলতো বা তোর ppb বলতো, তাহলে 10⁹ হইতো, 10⁹ মানে মাইক্রোগ্রাম, 1 মাইক্রোগ্রাম পার লিটার, তখন আমাদের অ্যান্সার হতো। তার মানে আমি 1 কেজি থেকে নিচের দিকে নামবো, নেমে 10⁻6 যেখানে যাচ্ছে সেখানে যাবো, তারপরে 10⁹ যেখানে যাচ্ছে সেখানে যাবো, গিয়ে আমরা এককগুলোকে বের করতে পারি। তো দিস ইজ দ্য বেসিক, আসলে এককের ওইটাই একটু উলটপালট করলে আসলে হয়ে যায়। আসো ভাইয়া 36 নম্বর এমসিকিউতে আসো, আবার দেখো ppm এককের ঘনমাত্রা চাইছে, আমার মোলারিটি দেওয়া আছে, তাহলে মোলারিটিকে আণবিক ভর দিয়ে গুণ দিব 36.5 × 1000 10⁻3 দিয়ে গুণ দিব, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে পরের প্রশ্নে আসো, খেয়াল করো এই প্রশ্নটা অনেক মজার। কি বলছে 37 নম্বর প্রশ্নে বলছে কপার দ্রবণের ppm কত, সেম কোশ্চেন দেখছো, কপার দ্রবণের, তার মানে তোমার কপার আয়নের তোর হচ্ছে আণবিক ভর জানা লাগবে। কপার আয়নের আণবিক ভর কত বলো তো, কপার মনে নাই, সাপোজ কপার হলো 29 ক্ষেত্রে আণবিক ভর 58-এর একটু বেশি হবে, তো এটা নিয়ার অ্যাবাউট 63 বা 65 এরকম হয়। তো 63 ধরেও যদি তুমি করতে পারো, তোমার এম দেওয়া আছে 63, মোলারিটি এস দেওয়া আছে, এখন তুমি 10⁻3 দিয়ে গুণ দাও, তোমার অ্যান্সারটা হয়ে যাবে। দেখছো সেম। পরের প্রশ্ন, আচ্ছা দেখো মোলারিটি দেওয়া আছে, এস তুমি জানো, সরি এস দেওয়া আছে, তুমি আণবিক ভর অক্সিজেনের জন্য ppm কত বের করতে পারবে, এগুলো সব সেম কোশ্চেন। দেখছো পরের প্রশ্নে আসো, এই দেখো পরের প্রশ্নটা, আচ্ছা দেখো কি বলছে যে সালফিউরিক অ্যাসিডের 250 ml দ্রবণে আরও 250 ml পানি যদি মিশাও তাহলে তার ঘনমাত্রা কত চেঞ্জ হবে, সামনে একটা ভর দেওয়া আছে, কিন্তু তুমি একটু পরে বুঝবা ভরের কোনো কাজ নাই, কারণ এই যে মোলার ঘনমাত্রা চেঞ্জ এটা কোন সূত্র দিয়ে হয়, S1V1 = S2V2, এখানে কিন্তু কোনো জায়গায় আমি এম ইউজ করি নাই, তার মানে এটা ভ্যালুলেস প্রথমত। ওকে এখন দেখো সালফিউরিক অ্যাসিডের 250 ml দ্রবণে আমি 250 ml দ্রবণ আছে, তার ভিতরে আরও 250 ml পানি দিলাম, তাহলে এখন কী হবে বলো তো, এটা কমন সেন্স, আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কমে যাবে, তাহলে যত ml ছিল তত ml ঘনমাত্রায় তুমি অ্যাড করলা, তাহলে কি হলো, আয়তন অ্যাড করলা, তাহলে ঘনমাত্রা তার অর্ধেক কমে যাবে না? তাহলে আমি ধরে নিলাম আগে ঘনমাত্রা ছিল এক্স, তাহলে এখন হয়ে গেছে x/2, তাই তুমি যদি দুটাকে রেশিও করো এক্স মানে x/2 ডিভাইডেড বাই এক্স, তাহলে এই এক্স কাটলে 1/2 থাকে, তাহলে অ্যান্সার হবে 0.5। অর্থাৎ আমি এই জিনিসে সিম্পল দেখো উইকিট নেমে হয়ে গেল, মানে সিম্পল ভাববা যে একটা পাত্রে 250 ml সালফিউরিক অ্যাসিড আছে, আরও 250 ml পানি নিলাম, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কমবে না? তুমি যতটুকু নিলা পরবর্তীতে 250 ml, আগেও ছিল 250 ml, তাহলে কি ইকুয়াল অ্যামাউন্ট নিলা না? তাহলে তুমি দ্বিগুণ, আয়তন বেড়ে গেল, দ্বিগুণ ঘনমাত্রা কমে যাবে, তাহলে কত হবে, আগে যদি 1 থাকে এখন হবে 0.5, যেহেতু দেওয়া নেই আমরা 1 ধরে বা এক্স ধরে করলেও আমাদের অ্যান্সারটা চলে আসে 0.5 ml, কারণ এক্সেস কেটে দেয়, পরবর্তীতে আমাদের অ্যান্সারটা চলে আসে। তো আশা করি বুঝতে পারছো, মানে আমি S1V1 = S2V2 এই সূত্র দিয়ে আমি করতে পারবো। ওকে আসো বুঝতে পারছো তো, মানে দেখো আমি না হলে এখানে একটু দেখাই দিই, যে সেটা হচ্ছে এই যে S1V1 = S2V2, আমার V1 দেওয়া আছে 250, পরবর্তীতে V2 যেটা সেটা হয়ে গেছে 250 + 250 অর্থাৎ 500 হয়ে গেছে, তাই না? আমি এই S2 তো জানি না, তাহলে S2 সমান কী হবে, S1V1 ডিভাইডেড বাই V2, তাহলে S1 এর ভ্যালু আমি ধরে নিলাম x। ওকে আচ্ছা, আর x এর ভ্যালু আমি না, S1 এর ভ্যালু
আমি হচ্ছে যা লাগবেও না, তুমি জাস্ট ওই থিওরিটা মনে রাখো তাহলেই তো হচ্ছে। এই S1 এর ভ্যালুটা হচ্ছে হলো আদি অবস্থায় এক্স ছিল, তা এক্স ছিল, আমি ধরে নিলাম S1 এর ভ্যালুটাও আমি জানি না, S1 এর ভ্যালুটা X2 এর ভ্যালুটা বের করবো, তাহলে কী হবে X ইন্টু 250 ডিভাইডেড বাই 500, তাহলে করো কী হচ্ছে X ডিভাইডেড বাই 2 হচ্ছে, তাহলে X এর ভ্যালু কত, X ডিভাইডেড বাই 2, এটা X1 X2 এটা X1, তো দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, এখান থেকেও কিন্তু হয়ে যায়। ওকে, আসো পরের প্রশ্ন কি, দেখো কি বলছে, কোথায় গেল, সরি, পরের প্রশ্নটায় আসো। কত নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্নে আসো। দেখো কি বলছেন যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো ভাই আমরা অলরেডি বের করে ফেলছি। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি সময়ের সাথে পরিবর্তন হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিবর্তন হয় না, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার মানে এটাই পরিবর্তন হবে। পরের প্রশ্ন 42, 3 ml 0.1 মোল কৌষ্টিক সোডার দ্রবণে এত ml কৌষ্টিক সোডা যোগ করা হলে মিশ্রণের দ্রবণের ঘনমাত্রা কত হবে। আচ্ছা, ppm এককে ঘনমাত্রা কত হবে। আচ্ছা দেখো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্র কি বলো তো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্র হলো ভাইয়া S1 V1 দেওয়া আছে, S2 V2 দেওয়া আছে, তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাকে আমি S ধরে নিলাম, তাহলে কি হবে, এই যে এরকম হবে, সামিশন অফ ইনিশিয়াল S1 V1 ইকুয়াল হলো সামিশন অফ ফাইনাল S2 V2, এটা, তাহলে এখানে S1 V1 প্লাস S2 V2 ইকুয়াল হলো S ইন্টু V1 প্লাস V2, কারণ তুমি আয়তন তানসেস রাখতেছো, তাহলে এস এর ভ্যালু হবে ভাইয়া S1 V1 প্লাস S2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, তুমি যদি এইটা বের করতে পারো তাহলে তোমার ঘনমাত্রা বের হবে, তাই না। আর কস্টিক সোডা মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার আণবিক ভর তুমি জানো, একই জিনিস বারবার করানোর দরকারই নেই, 40 গ্রাম, এই 40কে তুমি হচ্ছে এই ঘনমাত্রা দিয়ে গুণ দিবা, তার সাথে 10³ গুণ দিয়ে দিবা, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, তাই না, ppm এককে আমাদের ঘনমাত্রাটা বের হয়ে যাবে। দেখছো, তুমি জাস্ট বুঝবা, তুমি প্রত্যেকটা এমসিকিউ বার করতে পারবা, ওকে না, এগুলো তুমি যদি নিজে করো ভাইয়া তোমার জন্য বেটার। আচ্ছা, করলে কিন্তু তোমার অ্যান্সারটা কিন্তু এটা আসবে, বুঝছো, এটা আসার সম্ভাবনা খুবই বেশি, তো অ্যান্সারটা বেবি বইয়ে ভুল দেওয়া আছে, আসলে তুমি চেক করে নিও, ওকে, বইয়ে ভুল থাকলেও তোমরা সঠিকটাই দেখাবা, দ্যাটস বেস্ট অপশন। ওকে, আসো 43 নম্বর প্রশ্ন, 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত। খুবই সেম কোয়েশ্চেন, দেখো ঘনমাত্রা চাইছে, তার মানে এস এর ভ্যালু কত, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি, ওই সূত্র বসাই দাও, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে তুমি দেখো ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 80 গ্রাম, উপরে 1000, নিচে হচ্ছে এমভি, 2 লিটার মানে 2000 ml, আর হচ্ছে হলো এম এর ভ্যালু হচ্ছে 40, তাহলে এটা কাটে এটা কাটে এটা কাটে এটা কাটে এইভাবে কেটে দাও, 1 থাকে, তাহলে 1 মোল হবে অ্যান্সার। খেয়াল করো, তোমরা নিজেরা এটা পারবা। ওকে, আসো এবার বাচ্চাকালীন এমসিকিউ। আচ্ছা, ঐকিক নেমে করলেই হয়। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 10% সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাদেরকে দেখাইছি, সেমভাবে তুমি 5% পটাশিয়াম হাইড্রোক্সাইডও পারবা। জাস্ট মনে রাখবো পটাশিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত, 39 + 16 + 1, শেষ। ওকে, পরের প্রশ্ন, এটা রিপিট হয়েছে, এটা ঘনমাত্রা কত, আমরা আগেই বের করছি 1.25 মোল। ওকে, আসো 46 নম্বর কোশ্চেনে চলে যাই। 46-এ বলছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটা। এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো ভাইয়া, আমি হচ্ছে একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নির্দেশক আছে, তাই না। আমরা সবাই জানি যে 7 এটার নিচে হচ্ছে অ্যাসিড, আর 7 তার উপরে হচ্ছে ক্ষার, তাই না ভাইয়া। পিপিএইচের 7-এর উপরে হলে ক্ষার, নিচে হলে অ্যাসিড হয়, এটা তো আমরা কমন সেন্স থেকে আচ্ছা দেখা যায়, হ্যাঁ কমন সেন্স থেকে বলতে পারি। এখন 7-এর জন্য আমরা ইউজ করব লিটমাস পেপার, লিটমাস, আর 7-এর উপরে একদম উপরে যেটা রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষারীয়, তার জন্য আমরা ইউজ করি হলো ফ্যানফথেলিন, ফ্যানফথেলিন ইউজ করে থাকি। ওকে ওকে, ফ্যানফথেলিন ইউজ করে থাকি। এরপর একটু মনে রাখো ভাইয়া, তারপরে আমরা যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে থাইমল ব্লু, থাইমল ব্লু, এটা হচ্ছে ক্ষারীয় থাইমল ব্লু। এবং সবার নিচে যেটা ইউজ করবো সেটা হবে থাইমল ব্লু, থাইমল ব্লু। ওকে, কিন্তু এটা হবে হলো অম্লীয় থাইমল ব্লু, বুঝতে পারছো। আচ্ছা, এই যে আমরা দুটা পাইলাম, এরপরে আমি যেটা আছে সেটাকে আমি মনে রাখতাম এই দিয়ে, কী দিয়ে মনে রাখতাম বলো তো, এটা আমি মনে রাখতাম হচ্ছে ROB। লিটমাস পেপারের নিচে যেটা আছে সেটাকে আমি মনে রাখতাম ROB। দেখো এখন আমি জাস্ট লিখে দিই, তাহলে তোমরা বুঝবা। লিটমাস পেপারের নিচে যা আছে অর্থাৎ অ্যাসিডের জন্য আমরা যে নির্দেশকগুলো ইউজ করি সবই হচ্ছে মিথাইল, বাকি মিথাইল R ফর রেড। ওকে, তার নিচে আছে মিথাইল, অতে অরেঞ্জ, আর এই দেখো
ORNG। আর এই যে ব্লু, এই যে ব্লু, ওকে। তাহলে আমরা লিটমাস পেপারের নিচে কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা পাইলাম, ওকে। লিটমাস পেপারের উপরে দেখো আমরা ফেনফথ্যালিন আর থাইমাল ব্লু লিখে ফেলছি, আরও আমরা দুইটা পাবো। একটার নাম হবে ক্রিসল, ওকে, আরেকটার নাম হবে ভাইয়া ফেনল, আরেকটা আছে ব্রোমোমিথাইল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট লিখে রাখলাম ব্রোমোথাইমল, ওকে, থাইমল। আচ্ছা, এগুলা পাচ্ছে। এর কালারটা কি হবে? এটাকে আমি একটা জিনিস দিয়ে মনে রাখতাম, সেটা হচ্ছে আর বি বি। কি মনে রাখতাম? BRRB। এই দেখো, খেয়াল করে দেখো, লিখি আগে। এই যে বি লিখছি না, এই যে ব্লু হয়ে গেছে। আর তার মানে এটা হচ্ছে ক্রিসল আর ফেনলেও রেড, আর এই বিতে হবে হচ্ছে ব্লু। তাহলে আমি কালারটা চিনে নিলাম। এর উপরে যতগুলো আসে সবই হচ্ছে কি ভাই বলো? লিটমাস পেপারের উপরে এগুলো সবই হচ্ছে তুমি হচ্ছে ক্ষারীয় দ্রবণ শনাক্ত করতে, আর এটা নিচেরটা হলো অম্লীয় দ্রবণ শনাক্ত করতে। তো তুমি যখন অ্যাসিড ক্ষার বিক্রিয়া করো, অ্যাসিড যদি শক্তিশালী হয় তাহলে তুমি এগুলো ইউজ করবা, ক্ষার যদি শক্তিশালী হয় এগুলো ইউজ করবা। ফেনফথ্যালিন, থাইমল ব্লু। আমি কালারটা মনে রাখতে পারতাম না, BRRB, অর্থাৎ থাইমল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড আর ব্রোমোমিথাইল ব্লু। BRRB, ব্লু রেড রেড ব্লু। পরের তাতে লিটমাস, তারপরে দেখো মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং থাইমল ব্লু, ROB, ওকে। তো নিচেরগুলো মিথাইল, উপরেরগুলো ক্রিসল, ফেনল, ব্রোমোমিথাইল কিংবা হচ্ছে ফেনফথ্যালিন ইউজ করা হয়, ওকে। পিএইচ রেঞ্জ একটু মনে রাখো, এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি দেখো খুব একটা সহজে মনে রাখতাম, আমি খুব সহজে মনে রাখতে পারতাম এটা কীভাবে। প্রথম যেটা সেটা হলো 1 থেকে 2, পরেরটা হলো 3 থেকে 4, তারপরেরটা কি 4 থেকে 6, লিটমাস কত 6 থেকে 8, তারপরেরটা কী হবে ভাইয়া? মনে রাখতাম একটা সংখ্যা দিয়ে। আমরা ফোন নাম্বার মনে রাখি না ভাইয়া? ফোন নাম্বার কি? ধরো একটা লাস্ট ব্যক্তির ফোন নাম্বার হলো 67 68 78 79 89। এই দেখো হয়ে গেছে। 6 থেকে 7 হলে এ, তারপরে 6 থেকে 8 হলে এ, পিএইচের রেঞ্জ আর কি। 7 থেকে 8 হলে এ, আর হচ্ছে 8 থেকে 9 হলে এ, আর একদম উপরে যেটা আসে সেটা হলো 8 থেকে 10। আমরা পিএইচের রেঞ্জটাও শিখে ফেললাম। বহুত MCQ তুমি এটা দিয়ে মনে রাখতে পারবা। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 থেকে 4, 4 থেকে 6। পিএইচ লিটমাসে কত? 6 থেকে 8, তারপরে কি 67 68 78 89। এই দিয়ে তুমি মনে রাখতে পারো। আর একদম লাস্টে যেটা আছে সবচেয়ে বেশি হবে। তো এই সিরিয়ালটা মনে রাখলে তুমি কিন্তু অনেক কিছু প্রেডিকশন করে অ্যান্সারটা করতে পারো। দেখো কি বলছে আমাদের প্রশ্নে, খেয়াল করে দেখো। এই যে কোথায় রে, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কোনটা? খেয়াল করো, ইথানোয়িক অ্যাসিড ইজ এ দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ সবল ক্ষার। এটা তুমি যখন টাইট্রেশন করবা তাহলে তুমি লিটমাস পেপারে 7 pH-এর উপরে যে রেঞ্জের নির্দেশকগুলো আছে সেগুলোকে ইউজ করবা। এই যে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল ইয়েলো, মিথাইল মানেই হচ্ছে সে অম্লীয়, তাহলে ফেনফথ্যালিন ইউজ করবা। সবচেয়ে বেশি শক্তিশালী 8 থেকে 10 রেঞ্জে ইউজ করা হয়, ওকে। পরের প্রশ্নে আসো। সমআয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড সমআয়তন, তাহলে এটা কোন প্রকৃতির হবে? ম্যাক্সিমাম কী দাগাবে জানো? এই যে নিরপেক্ষ দাগাবে ভাইয়া। আয়তন তো সমান, S1V1 = S2V2, অ্যান্ড আয়তন তো সেম আছে, তাহলে ঘনমাত্রা দুইটারই আবার সেম, তাহলে এটা নিরপেক্ষই তো হওয়া উচিত, তাই না? কিন্তু না ভাইয়া, নিরপেক্ষ না। কেন বলো তো? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা এক যদি, বা এর অম্লত্ব এক, কারণ হাইড্রোক্সিল এখানে একটা আছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে কী দেখো তো, তুমি যদি সালফিউরিক অ্যাসিডকে ভাঙো ভাইয়া, তুমি আচ্ছা শক্তিশালী অ্যাসিড তো 2টা হাইড্রোজেন পাবা, তাহলে ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গেল না বলো তো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়েই তো আমরা অ্যাসিড নির্ণয় করি, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে ক্ষার নির্ণয় করি। তাহলে ঘনমাত্রা দ্বিগুণ হয়ে গেলে মোলারিটি সেম হওয়ার পরেও হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি, তাহলে এটা কেমন হবে ভাইয়া? অম্লীয় হবে। মাইন্ড ইট, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ওকে। আসো ভাইয়া পরের প্রশ্ন আসি। আচ্ছা সেম দেখো 48 নম্বর প্রশ্ন, মৃদু অ্যাসিড সবল ক্ষারের দ্রবণের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটা? মৃদু অ্যাসিড সবল ক্ষার, তাহলে তুমি উপরে ইউজ করো, লিটমাস পেপারের উপরে আছে ফেনফথ্যালিন, এটা ইউজ করবা। খেয়াল করো ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তনের রেঞ্জ কত? ওই যে 67 68 78 89, লাস্টেরটা ছিল হলো 8 10। এই যে 8 10, দেখো ওই রেঞ্জে আর কিছুই নেই, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্নে আসো 50 নম্বর, মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিমাণ কত? মিথাইল অরেঞ্জ কোথায় পড়ছিলাম? ROB, রেড অরেঞ্জ ব্লু, ব্লু হলো নিচে 1 থেকে 2, 3 থেকে 4, এই দেখো 3 রেঞ্জে একটাই অ্যান্সার আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। খেয়াল করছো কত ইফেক্টিভ এটা? আসো পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, 0.1 মোল হাইড্রোক্লোরিক, আচ্ছা মানে এখানে তোমার হচ্ছে S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড,
এবং সেটার জন্য সোডিয়াম হাইড্রোকার্বনেট দিয়ে তুমি এটাকে প্রশমিত করবা। এটার S2 দেওয়া আছে, তাহলে কত ml চাইছে, V2 চাইছে, তাহলে কি আমরা জানি S1V1 ইকুয়াল S2V2, তাহলে এখানে আমাদের V2 চাইছে, তাহলে V2 ইকুয়াল কী হবে S1V1 ডিভাইডেড বাই S2। এই তো এটা দিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা দিয়ে জাস্ট বসাও, দেখবো যে ঠস ঠস করে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, আসো 52 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, নিচের কোনটি লুইস অম্ল বা লুইস অ্যাসিড। আচ্ছা খেয়াল করো তো, লুইস অ্যাসিড বা লুইস অম্লটা কি আগে এটা জানো, যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুতে যদি ইলেকট্রন থাকে, যোজ্যতা ইলেকট্রন একাধিক থাকে বা ইলেকট্রন দান করতে পারে, তাহলে তাকে বলি হচ্ছে লুইস ক্ষার। আর সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে মনে করবা লুইস অ্যাসিড। ওকে, এখন মনে রাখো শর্টকাট, 13 নাম্বার গ্রুপের যত মৌল আছে অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম যতগুলো আছে এগুলো হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আর 15, 16, 17 এগুলো হলো লুইস ক্ষার হিসেবে কাজ করে থাকে, কারণ এদের লাস্ট কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকে। ওকে, তাহলে খেয়াল করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে 13 গ্রুপের মৌল, তাহলে এটা লুইস অ্যাসিড হবে, সিম্পল কথা। ওকে, এটা হচ্ছে সিম্পল ট্রিক্স, গ্রুপ 13 মৌল লুইস অ্যাসিড, আর গ্রুপ 15, 16, 17। আর বেসিকটা কি, এদের মুক্তজোড় ইলেকট্রন আছে আর ওরা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে, এটাই। ওকে, আসো পরের প্রশ্নে। 53 নম্বর প্রশ্নে বলছে দেখো যে নিচের কোনটি লুইস ক্ষারক। এই যে দেখো লুইস ক্ষারক, তার মানে কি গ্রুপ 15, 16, 17। 15-এর একটা মৌল হলো নাইট্রোজেন, দেখো বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন ডাইঅক্সাইড এগুলো একটাও হবে না, কারণ এটা সবাই ইলেকট্রন গ্রহণ করে, নিবে এও নিবে কিন্তু এ প্রদান করবে, এই জন্য এটি হবে অ্যান্সার। পরের প্রশ্নে আসি, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক রূপে ব্যবহৃত হয় কোনটা। খেয়াল করো, এখন অ্যাসিডকে তুমি শক্তিশালী করলা, ক্ষারকে দুর্বল করলা, তাহলে লিটমাসের নিচে আসো, কি আছে, মিথাইল আছে, তাহলে এই দেখো। আচ্ছা, দুর্বল ক্ষার ব্যবহৃত হয় নিচের কোনটা। আচ্ছা, শক্তিশালী অ্যাসিড, তাহলে এটা কিন্তু ফেনফথ্যালিন হবে না ভাইয়া, কারণ কি তুমি লিটমাসের পিএইচের নিচে নেমে আসছো না, তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু এই যে মিথাইল অরেঞ্জ হবে, এটা আমাদের অ্যান্সার। ফেনফথ্যালিন হবে না, মিথাইল থাইমল ব্লু, এটা যদি অ্যাসিড হইতো তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার সঠিক কি ভাইয়া, গ নাম্বার অ্যান্সার মিথাইল অরেঞ্জ। এটা ভুল দেওয়া আছে, একটু চেক করে নিও, অবশ্যই ভুল দেওয়া আছে। পরের প্রশ্নে আসো, 55 নম্বর প্রশ্ন দেখো, এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে পিএইচের মান কত হবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, দশমিকের পর যদি লাস্টে 1 থাকে, পিএইচের ভ্যালু হবে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে সেটাই। তার মানে এখানে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে পিএইচ কত হবে ভাইয়া, একদম কানাই 3 হবে। আচ্ছা, 56তে আসো, নিচের কোন জোড়া লুইস অ্যাসিড। খেয়াল করো, লুইস অ্যাসিড বলছে, লুইস অ্যাসিড মানে কি গ্রুপ 13-এর মৌল, এই যে অ্যালুমিনিয়াম আর বোরন দুটাই গ্রুপ 13-এর মৌল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আসো পরের প্রশ্নে আসি, 57 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে এই যে একটা জটিল যৌগ দেওয়া আছে, আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে তুমি ধরে নাও আয়রনের জারণ সংখ্যা হলো এক্স। কত ভাইয়া, এক্স, আমি জানি না। পটাশিয়াম 4টা আছে, পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1, 4টা থাকলে কত হয়ে যাবে বলো তো ভাইয়া, +4। পটাশিয়াম, এই যে সায়ানাইড, এটা একটা জটিল যৌগ, এটা জারণ সংখ্যা কত, CN মানে হলো -1, তার মানে হচ্ছে CN হচ্ছে -1, কয়টা আছে ভাইয়া, 6টা, তাহলে কি হবে -6। এটা একটা যৌগ না, যৌগের জারণ সংখ্যা টোটালি কত হয়, 0, তাহলে কি হবে x -2 = 0, তার মানে হলে x এর ভ্যালু হবে ভাইয়া +2, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এই যে জটিল যৌগে একটা বের করলাম, তুমি বাকি সবগুলো জটিল যৌগ এই থিওরি দিয়ে বের করতে পারবা। ওকে, আসো পরের প্রশ্নে আসি, 58 নম্বর প্রশ্ন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে হাইড্রোজেনের জারণ মান কত। খেয়াল করো তো, অ্যালুমিনিয়াম সবসময় অ্যালুমিনিয়াম 3 রূপে থাকে না, তাহলে 3, হাইড্রোজেন লিথিয়াম কত, লিথিয়াম +1 হিসেবে থাকে না, তাহলে +1, হাইড্রোজেনের বের করতে বলছে, হাইড্রোজেনেরটা ধরে নিলাম এক্স, কয়টা আছে, 4টা আছে, = 0, তাহলে 4 + 4x = 0, তাহলে 4x এর ভ্যালু কত ভাইয়া, -4, x এর ভ্যালু কত, -1, এই যে আমাদের অ্যান্সার। খেয়াল করছো তো, টোটাল মৌলের জারণ সংখ্যা 0 ধরো, গ্রুপ 1-এর ক্ষেত্রে +1, গ্রুপ 2-এর ক্ষেত্রে +2, গ্রুপ 3-এর ক্ষেত্রে +3, গ্রুপ 16-এর ক্ষেত্রে -2, গ্রুপ 17-এর ক্ষেত্রে -1, কিছু যেমন হচ্ছে হলো যৌগমূলক আছে যেগুলোর চার্জ ফিক্স থাকে, কিছু যৌগমূলক আছে যেগুলোর চার্জ 0 হয়, সেগুলো জানলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে ইজিলি। ওকে, পরের প্রশ্ন আসি, কি বলছে দেখো, যে সোডিয়াম থায়োসালফেটে সালফাইড জারণ সংখ্যা কত, এটা হোমওয়ার্ক তোমরা নিজেরাই করবা, অ্যান্সার হবে 2.5। ওকে, পরের প্রশ্ন আসো, 60, নিচের কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। জারক এবং বিজারক উভয় রূপে কাজ করার শর্ত হচ্ছে সে ইলেকট্রন গ্রহণও করতে পারবে, ত্যাগও করতে পারবে। আয়রন 2+ ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে আয়রন 3+ পরিণত হয়, তাই না, সরি, ইলেকট্রন ত্যাগ করলে অর্থাৎ জারণ করলে, জারণ মানে ইলেকট্রনের সারণ। আর আয়রন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু আয়রনে কনভার্ট হচ্ছে, আয়রন 2+ থেকে, তাহলে এখানে আমাদের বিজারণ হচ্ছে, তাই না।
তাহলে কি এ অ্যাট এ টাইম জারণ বিজারণ দুটাই করতে পারে, এই জন্যই আমরা মনে রাখবো যে আয়রন 2+ ইয়া। সোডিয়াম কিন্তু পারবে না, তার সে সর্বোচ্চ জারণ সংখ্যায় আছে। অ্যালুমিনিয়ামও পারবে না, 3 to 4+ পারবে না, কিন্তু ভাইয়া 3 2+ পারবে, 3 বা 2+ পারবে। এখন আমি একটা জিনিস মাথায় রাখো, যে যেগুলোর একাধিক যোজ্যতা আছে, লাইক আয়রন 2+, 3+, কপার প্লাস, কপার 2+, এগুলার যে মিডিলের যোজ্যতা লেয়ারগুলো আছে, লাইক কপার প্লাস, SN2+, Pb2+, এরা কিন্তু সবাই হচ্ছে উভয় রূপে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। ওকে, সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেলে বা যদি মূলক হিসেবে থাকে, আয়ন হিসেবে পরমাণু হিসেবে থাকে, তখন আর পারবে না। এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ওকে, পরের প্রশ্নে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেট জানি কি ভাইয়া, K2Cr2O7, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে -14, কারণ আসে 7টা, একটা অক্সিজেনের জন্য -2। ওকে, তাহলে -14 ক্রোমিয়াম, পটাশিয়ামের জন্য +2, ক্রোমিয়াম আছে হচ্ছে 2x, মানে দুইটা আছে, ইকুয়াল 0, তাহলে 2x ইকুয়াল কি হচ্ছে 12, x এর ভ্যালু কত হচ্ছে +6, এটাই আমাদের অ্যান্সার। আসো 62 নম্বর প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটু দেখো সংকেতটাই K2 দেওয়া আছে, তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট বার করতে পারো ভাইয়া, পটাশিয়াম ম্যাঙ্গানেটও পারবা, এবং K2MnO4 এটাও তুমি বার করতে পারবা, সব সেম ভাইয়া। তো এটা তোমরা নিজেরা করবা। ওকে, আশা করি পারবা, একটা বুঝলে ভাইয়া সব পারবা, জাস্ট বেসিকটাকে মাথায় রাখো। ওকে, 63তে আসো, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে রিডক্স বিক্রিয়ায় আয়রন কি হিসেবে কাজ করে? এই যে বিশাল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসো ইন ডিটেলে আমরা এটা একটু দেখে নিই, খেয়াল করো কিসের সাথে বলছিলাম আমি একটু দেখে নিই আরেকবার, সেটা হচ্ছে কত নম্বর প্রশ্ন? আচ্ছা 63 নম্বর প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার সাথে চাইছে, তাই তো? আসো তাহলে আমরা একটু করি। ফার্স্ট অফ অল খেয়াল করো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না, এটা এখানে বলো তো ম্যাঙ্গানিজ আয়নের জারণ সংখ্যা কত? +7 না? এই অম্লীয় মাধ্যমে কি হয় জানো, তুমি যদি সালফিউরিক অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করো, তাহলে আমি একটু ছোটো করে দিই, একটু ছোটো করে এদিকে দিই, সালফিউরিক অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করো, তাহলে কি হবে, Mn2+ কনভার্ট হয়ে যাবে। কয়টা ইলেকট্রন সে ত্যাগ করলো বলো তো? Mn7 থেকে 2+ হলো, সে 5টা ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? তাহলে এখানে জারণ হয়েছে, এখানে তার কি হয়েছে, জারণ হয়েছে, তাহলে মানে কি এ হলো বিজারক হিসেবে কাজ করছে, তাই না? সব লিখে দিলাম। হ্যাঁ, এখন এটা মনে রাখো, সমতা কেমনে করবা, এই যে 4টা অক্সিজেন আছে না, তুমি বিক্রিয়ার এই পাশে 4টা পানি দিয়ে দিবা। কয়টা পানি দিবা? 4টা পানি দিবা। এখন 4টা পানিতে কয়টা হাইড্রোজেন? 8টা, তুমি বিক্রিয়ার এই পাশে 8টা হাইড্রোজেন দিয়ে দিবা, সমতা হয়ে গেছে। এখন খেয়াল করো, আয়রন 2+ কি হবে, আয়রন 3+ কনভার্ট হবে, কি হবে, আয়রন 3+। এই তো ইলেকট্রন সে, আচ্ছা এখানে ইলেকট্রন গ্রহণ করছে, সরি এখানে বিজারণ হয়েছে, তাহলে এটা জারক হিসেবে কাজ করছে। এই ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখানে জারণ হয়েছে, সে বিজারক হিসেবে কাজ করছে। ওকে, আসো তাহলে এখন তুমি সমতা করো তো, তাহলে KMnO4 প্লাস 8টা হাইড্রোজেন প্লাস Fe2+, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করছো, সালফিউরিক অ্যাসিডের সমতা এখন লাগবে না, Mn2+ হয়েছে, Fe3+ হয়েছে, তার সাথে তুমি 5টা ইলেকট্রন এবং 4টা পানি পেয়েছো। এটা হচ্ছে আমি জাস্ট মনে রাখবো, তোমাকে বলবো যে তুমি বিক্রিয়কগুলো মনে রাখো। খেয়াল করে দেখো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তুমি কি করছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একের সাথে সালফিউরিক আয়রন কয়টা নিছো? আচ্ছা সমতা করা লাগবে তো, খেয়াল করো এখানে ইলেকট্রন কয়টা গেল, 5টা গেল না, এখানে ইলেকট্রন কয়টা গেছে, একটা গেছে না, তাহলে 5টা যাইতে হবে, তাহলে 5 হবে এখানে, এখানে 5 হবে, বুঝতে পারছো তো? ইলেকট্রনের সমতা করতে হবে, তাহলে এখানে 5টা গেল, তাহলে খেয়াল করো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল আয়রনের বিক্রিয়া হয়েছে। তাহলে এটাকে আমি যদি ম্যাথের মাধ্যমে প্রকাশ করতে চাই, অর্থাৎ S1V1 = S2V2 দিয়ে প্রকাশ করতে চাই, এটা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে হয়, আর এটা যদি সালফিউরিক অ্যাসিড আয়রনের 2+-এর ক্ষেত্রে হয়, ফর সমতা মাথায় রাখবা, ফর সমতা যেই দিকে তোমার মোল বেশি, মানে এর মোলটা চলে যাবে এখানে 5 দিয়ে গুণ দিবা, এর মোলটা চলে যাবে হচ্ছে ভাইয়া এখানে 1 দিয়ে গুণ দিবা, এটা হলো ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামটা তুমি যদি ভাইয়া বুঝো এই ক্যালকুলেশনের মাধ্যমে, তাহলে তোমার সব কিছু এই রিলেটেড সব কিছু তোমার হয়ে যাবে, জাস্ট উল্টাই দিবা, মূল সংখ্যাটাকে অপোজিট সাইডে দিয়ে গুণ দিবা, এটা হলো সমতা, ইকুইলিব্রিয়াম করা লাগে সব কিছুকে। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার দেখো কি বলছে, 63 নম্বর প্রশ্নে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা রিডক্স বিক্রিয়ায় আয়রনকে করতেছো, এই দেখো আয়রন কি হিসেবে কাজ করছে, বিজারক হিসেবে কাজ করছে, জারণ হয়েছে না, আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে না, আমি সব কিছু দেখাইছি, জাস্ট
একটা পোর্শন এখানে আক্স করছে, দেখো হয়ে গেছে। পরের প্রশ্নেই দেখো কি বলছে, ফেরাস সালফেট তার মানে কি Fe2+, এটাকে টাইট্রেশন করবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে Mn7+, তাই না? তাহলে এখন তুমি কি করে করবা বলো? ওই যে সেম সূত্রটা কি ভাইয়া? আচ্ছা, সূত্রটা কি? S1V1 = S2V2। যদি এটা কিসের ক্ষেত্রে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এখানে 5 দিয়ে গুণ, আর সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট এদিকে হলে এখানে 1 দিয়ে গুণ। এখন তোমার ঘনমাত্রার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কী চাইছে? ঘনমাত্রা, তার মানে V1 S1 চাইছে, V1 তো দেওয়া আছে, এখানে S2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। তাহলে তুমি খাস ক্যালকুলেটারে বসাবা, কি করবা দেখো, যেহেতু V1 চাইছে তাহলে V1 এর ভ্যালু কত হবে? S2V2 ডিভাইডেড বাই S1 × 5, এটা বসাই দাও, অ্যান্সারটা তোমার চলে আসবে। দেখো এটাই, তুমি জাস্ট ওই সূত্রটা বুঝো। আর কি করতে হবে, যে যেই দিকে মোল তার অপোজিট সাইডে ওই সংখ্যাটা গুণ যাবে, মোল সংখ্যাটা, তাহলেই তুমি কিন্তু সূত্র দিয়ে বের করতে পারো। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, খেয়াল করো তো ভাইয়া, আমি ম্যাথগুলোতে ডিরেক্ট করাইতে পারবো না, কারণ এত কিছু করানো পসিবল না। বাট দেখো এই যে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। মানে এখানে কি হয়, এর যে মূল সংখ্যাটা সেটা VBSB এর সাথে যায়, আর বি এর যে মূল সংখ্যাটা সেটা VASA এর সাথে যায়। এটা হলো সূত্র, তাই না? এখন আরেকটা জিনিস খেয়াল করো তো, আমরা জানি N = হলো W/M, তাহলে তুমি এক পাশে VB রাইখে আরেক পাশে WM করে দিতে পারো না? তাহলে আমি এভাবেও লিখতে পারি না, VBSB NB = WA ডিভাইডেড বাই MA। তাহলে এই দুইটা সূত্র যদি তুমি পারো ভাইয়া, এই দুইটা সূত্র যদি তুমি জানো, কারণ আমরা জানি N = W/M = হচ্ছে SV, তাই না? এই দুটো সূত্র যদি তুমি জানো, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে জাস্ট এই দুটো সূত্র দিয়ে হয়ে যাবে। বুঝতে পারছো তো? তো এখন আমরা দেখো চলে আসি, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা দেখব। দেখো, নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান? খুব ভালো প্রশ্ন। কার্বনের জারণ সংখ্যা কত বলো তো? কার্বনের জারণ সংখ্যা কিন্তু 4, তাই না? কার্বনের জারণ সংখ্যা 4। এই যৌগটা খেয়াল করো, কার্বনের 4টা আছে, 4টা ক্লোরিন বসাই দিছো, তাহলে প্রত্যেকটা ক্লোরিনের জারণ সংখ্যা -1, তাহলে এখানে জারণ সংখ্যাও কিন্তু +4 হয়ে যাচ্ছে, যোজনীয় 4, জারণ সংখ্যাও 4, তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। এখানে খেয়াল করো তো, ক্লোরিনের +-2, হাইড্রোজেনের প্লাস, মানে দুইটা মিলাই -2, এখানে দুইটা হাইড্রোজেনের জন্য +2, এইটা মিলাই কার্বনের জারণ সংখ্যাকে 0 করে দিছে। খেয়াল করছো? খুব মজার জিনিস কিন্তু। তারপরে এখানে খেয়াল করো, +1 -3 কত হয়ে গেছে? +2 হয়ে গেছে। এখানে খেয়াল করো C2H4, এটা আগেই চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করতেছো এই যৌগটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কার্বনের জারণ সংখ্যা 0, যোজনী 4ই আছে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন আসি। দেখো, আচ্ছা 66 নম্বর প্রশ্নে দেখো, খুব সুন্দর প্রশ্ন। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? আমরা জটিল যৌগের বের করছি, এখানে জটিল আয়ন দেওয়া আছে। তাহলে কি হবে, কেন্দ্রীয় পরমাণু কার্বনিল X ধরে নিলাম, অ্যামোনিয়ার 0, টোটাল কত? 3+, যেহেতু চার্জই হলো তার জারণ সংখ্যা, তাহলে X এর হলো +3 থাকবে। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তো? কারণ অ্যামোনিয়াতে একটু আগে বলছিলাম যে কিছু মূলক থাকে যার চার্জ ফিক্সড, আবার কিছু মূলক থাকে যার চার্জ হলো 0। অ্যামোনিয়া মানে একটা মূলক, তার চার্জ কিন্তু 0। ওকে, আসো পরের প্রশ্ন। 67, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা যায়? আচ্ছা দেখো, এই যে খুব ভালো একটা প্রশ্ন। জারণ বিজারণ হওয়ার শর্তই হচ্ছে ইলেকট্রনের সারণ এবং অক্সিজেনের গ্রহণ। এই দুটার যে কোনো একটা যদি হয় তাহলেই আমাদের হবে। খেয়াল করে দেখো, ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ, এই দুটার যে কোনো একটা হলে আমাদের জারণ বিজারণ হয়। খেয়াল করো প্রত্যেকটা জায়গায় কপার 2+, এখানে কিন্তু কপার 2+ই আছে, ক্যালসিয়াম 2+, এখানেও ক্যালসিয়াম 2+ আছে, অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া 4 হলেও এখানে অ্যামোনিয়া এভাবে আছে, অ্যামোনিয়া 0ই আছে। ওকে, কিন্তু খেয়াল করো এখানে ক্লোরিন 0 ছিল, যখন ক্লোরাইড হয়েছে তখনই কিন্তু সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে কনভার্ট হয়েছে, চেঞ্জ হলো না ইলেকট্রনের? এটাই তাহলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ তুমি মনে রাখবা চার্জের চেঞ্জ হচ্ছে কিনা, চার্জের চেঞ্জ হওয়া মানে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা পরের প্রশ্ন, সেম কোয়েশ্চেন। এই বিক্রিয়াটিতে বিজারক কোনটা? একটা বিক্রিয়ায় জারক কে আর বিজারক কে? জারক হচ্ছে যে বিজারণ করে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কে? যে জারণ করে অর্থাৎ ইলেকট্রন ছাড়ে। তাহলে বিজারক চাইছে, তার মানে কি জারণ করবে মানে ইলেকট্রন ছাড়বে। খেয়াল করে দেখো তো ভাইয়া, পটাশিয়াম আয়োডাইডে আয়োডিন ছিল -, এখানে হয়ে গেছে আয়োডিন 0, তাহলে আয়োডিন ইলেকট্রন ত্যাগ করার পরেই তো ভাইয়া আয়োডিন
হয়েছে, তাই না? আয়োডিন মুক্ত আয়োডিনে পরিণত হয়েছে, তার মানে কি এখানে আয়োডিন মাইনাসের জারণ ঘটছে। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্ন। 69 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে এই যে যাইতো করতে কত, এইদিকে গ্রামে হিসেবে দেওয়া আছে, এদিকে মোলের হিসেবে দেওয়া আছে। একটু আগে আমি একটা সূত্র লিখছিলাম, এস ভি ডাব্লিউ বাই এম, এদিকে এর মোল সংখ্যা, এদিকে ওর মোল সংখ্যা, এই যে সূত্রটা লিখছিলাম না, এটা দিয়ে হবে। খেয়াল করো, ফেরাস সালফেট এটার জন্য 1 মোল সংখ্যা, ফেরাস সালফেটের, আচ্ছা এদিকে না, আচ্ছা খেয়াল করো, এই যে এখানে দাও, ফেরাস সালফেটের জন্য 1, ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে 9.5, এম এর ভ্যালু দেওয়া আছে। ফেরাস সালফেটের ক্ষেত্রে একটু বার করবা, 100 কত হয় ফেরাস সালফেটের ক্ষেত্রে, 69 না, ফেরাস সালফেটের ক্ষেত্রে এটা হয় হচ্ছে মেবি 151, এই যে 151, এটা বের করে নেবা। এদিকে দেখো কি চাইছে, ভি চাইছে, তাহলে ভি আমি জানি না, এস এর ভ্যালু দেওয়া আছে 1 মোল। এই সূত্র যদি তুমি বসাই দাও তাহলে তোমার ভি এর ভ্যালুটা বেরিয়ে আসবে, যেটা বের হবে সেটা কিন্তু লিটারে বের হবে, পরবর্তীতে এমএলএ করতে হবে, কারণ আমাদের নর্মালি লিটার এককে আমরা বের করি এটা। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 70 নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভাইয়া, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? এটা 4th চ্যাপ্টারের প্রশ্ন। 4th চ্যাপ্টারে আমরা একটা জানি সক্রিয়তার সিরিজের একটা ক্রম ছিল, প্রথমে ছিল লিথিয়াম, তারপর একটা পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে চলতে আসছিল, তাই না? একটা শখ ছিল, এই সবার উপরে ছিল ভাইয়া লিথিয়াম, তাহলে লিথিয়াম হবে আমাদের অ্যান্সার। ওকে, 71 নম্বর প্রশ্ন, বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? খুব ভালো একটা প্রশ্ন। খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা ডিপেন্ড করতেছে পটাশিয়াম ডাইক্রোমেট কোন মাধ্যমে আছে তার উপরে। ওকে, তো মনে রাখো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কে ইলেকট্রনটা গ্রহণ করে? ক্রোমিয়াম। এই ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু, আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেটের চাইছে, আচ্ছা পটাশিয়ামের ডাইক্রোমেটের চাইলে আমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটেরটাই আগে দেখাচ্ছি। আচ্ছা না, পটাশিয়াম ডাইক্রোমেট না, আসলে এখানে চাইছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, এখানে কে ইলেকট্রন গ্রহণ করে? ম্যাঙ্গানিজ, সে ছিল 7+। সে যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তাহলে সে হয়ে যায় হচ্ছে Mn2+। সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ভাইয়া? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। সে যদি আবার ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করে তাহলে সে তৈরি হবে MnO2। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হয়ে গেল? ম্যাঙ্গানিজ 4+, কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? 7টা থেকে 4টা হইতে হলে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। খেয়াল করছো, তুমি অম্লীয়তে করতেছো একরকম দিচ্ছে, ক্ষারীয়তে করতেছো আরেক রকম দিচ্ছে। এমন আর কি আছে বলো তো? পটাশিয়াম আয়োডাইড আছে। সে কি করে? অম্লীয়তে যখন বিক্রিয়া করে তখন সে পরিণত হয়ে যায় আয়োডিনে, ক্ষারীয়তে সে যখন বিক্রিয়া করে তখন সে পরিণত হয়ে যায় আয়োডাইড অক্সাইড আয়নে, আয়োডো অক্সাইড আয়নে। দুই জায়গাতেই সে 2টা ইলেকট্রন এখানে ত্যাগ করে, এখানে সে ত্যাগ করবে। ওকে, আচ্ছা আরেকটা আছে, কে বলো তো? H2C2O4 অক্সালিক অ্যাসিড। সেও অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে 2 রকম বিক্রিয়া দেয়। অম্লীয় মাধ্যমে সে কি করে? অক্সালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এখানে সে 2টা ইলেকট্রনটাকে ত্যাগ করতেছে। আর ক্ষারীয় মাধ্যমে সে কি করে? ক্ষারীয় মাধ্যমে সে হচ্ছে ভাইয়া কার্বনেট আয়নে পরিণত হয়, সে 5টা ইলেকট্রনের সাথে, আচ্ছা সেখানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে। আচ্ছা এখানে 6টা হবে, আচ্ছা 6টা। তো এই যে আমার টোটাল পাঠ্য বইয়ে হাজারিন অক্সার বই বলো, ওভারঅল এই যে এই যৌগগুলা অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে কেমন হচ্ছে এবং কতগুলো ইলেকট্রন আদান প্রদান করতেছে সেগুলো আমি একবারে সামারি করে দিলাম তোমাদের জন্য যাতে ইজি হয়। ওকে, তো আসো দেখো ভাইয়া কী কী আছে, খেয়াল করো তো। এই যে বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? কোনো মাধ্যম দেওয়া নেই, তাহলে আমরা মনে রাখবো পটাশিয়াম ডাইক্রোমেট 6টা। কেমনে হচ্ছে দেখো, এই প্রশ্নটা একটু খেয়াল করো যে পটাশিয়াম ক্রোমিয়াম, আচ্ছা এখানে যা জারণ সংখ্যাকে বার করো, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? -14 + 2, আর এখান থেকে আসতে এক্সের ভ্যালু হবে +6 হবে। আশা করি তোমরা এখন এতক্ষণে শিখতে পারছো। তো ক্রোমিয়াম 3+ 2টা আছে, সে কী হবে? 2টা ক্রোমিয়ামে পরিণত হবে। তাহলে একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কয় হবে অ্যান্সার ভাইয়া? 6টা হবে। ওকে, আসো পরের প্রশ্নে আসি। আচ্ছা আমরা পাবো, এটা বলে রাখলাম আগে যে এখানে কার জারণ ঘটলো, ভাইয়া? খেয়াল করো তো, এই যে আয়োডাইড, এই আয়োডাইড কী হিসেবে ছিল? মাইনাস হিসেবে ছিল। সে যখন ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন পরমাণুতে পরিণত হইলো, সে ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, তাহলে এখানে কি হলো? এর বিজারণ হলো না? ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। এখানে খেয়াল করো তো, আয়োডাইড মাইনাস ছিল, আচ্ছা আয়োডিনে পরিণত হইলো। ওকে, না দেখো খেয়াল করে দেখো ভালো করে, এই যে
এই যে আয়োডিন ছিল সে কী করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, করলে কী হবে, আয়োডিন পরিণত হবে দুইটা থেকে। অর্থাৎ আমি নর্মালি বলি, যদি আয়োডিন মাইনাস ছিল, সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তখন কী হচ্ছে, আয়োডিনে কনভার্ট হচ্ছে। আয়োডিন একটা ডি যদি পরমাণু, তাহলে দুটা দিয়ে দাও, দুটা দিয়ে দাও, শেষ। তাহলে এই যে এখানে কী হলো, দুটো ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এটার কী হলো, জারণ হলো, তাহলে আয়োডিন হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আসো। অম্লের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? এই দেখো চলে আসছে, একটু আগে পড়াইছি, অম্লের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। পরের প্রশ্ন, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা গ্রহণ করবে? 3টা। এখানে M2+ পরিণত হবে, এখানে MnO2 পরিণত হবে। দেখছো ভাইয়া, সব পড়াই ফেলছে। পরের প্রশ্ন আসো। টিন ক্লোরাইড মার্কারি ক্লোরাইড বিক্রিয়া করলো, এখানে কোনটি জারিত হলো? খেয়াল করো তো, এখানে টিনের জারণ সংখ্যা কত? 2+, এখানে টিনের জারণ সংখ্যা কত? 4+, তাহলে এখানে টিনের কী হলো, জারণ হলো। মার্কারি ক্লোরাইড, এখানে দেখো মার্কারি ক্লোরাইডের জারণ সংখ্যা কত ভাইয়া বলো? +1, এটা না? হ্যাঁ, 2-, আচ্ছা দুইটা আছে +1, এখানে হয়ে গেছে কিন্তু ভাইয়া +1/2 হয়ে গেছে। তাহলে দেখো তো জারণ সংখ্যা কমছে না? তাহলে কি এটা বিজারণ হয়েছে আর এখানে জারণ হয়েছে, এটা মাথায় রাখো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে আসি। খেয়াল করো, 76 নম্বর প্রশ্নে কী বলছে, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? তো সেম কোয়েশ্চেন, জারণ বিজারণ বিক্রিয়াটা তুমি কেমনে বুঝবা? এই যে এখানে দেখো দুটো লবণ, তাহলে এটা জারণ বিজারণ হবে না, কারণ এখানে আয়নের কোনো চেঞ্জই হবে না। এখানেও দেখো কোনো আয়নের চেঞ্জ হয় নাই, এখানে দেখো জাস্ট ভেঙে গেছে, আয়নের চেঞ্জ হয় নাই। কিন্তু এই জায়গাটাতে খেয়াল করে দেখো একটা মুক্তমূলক তৈরি হয়েছে। তো আমি এখন একটা শর্টকাট বলে দিই, যদি কোনো একটা বিক্রিয়াটিতে একটা মুক্তমূলক থাকে, একটা পরমাণু থাকে, বা একটা পরমাণু উৎপন্ন হয়, এমন যদি কোনো বিক্রিয়া পাও, তাহলে অবভিয়াসলি মনে রাখবা সেটা জারণ বিজারণ বিক্রিয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে 96% ক্ষেত্রে এমনই হয়। তাহলে দেখো তো প্রত্যেকটা যৌগে কোনো মুক্তমূলক ছিল না, বা এক যদি কোনো পরমাণু ছিল না, কিন্তু দেখো এখানে সালফার তৈরি হয়েছে। তার মানে কি সালফার 0, কিন্তু আগে কিন্তু সালফার 4+ ছিল। তাই যে আয়নের চেঞ্জ হইলো না, মুক্তমূলক তৈরি হলে বা এক যদি পরমাণু বা একটা পরমাণু তৈরি হলে আয়নের চেঞ্জ হয়। তাই এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 77 নম্বর প্রশ্নে বলছে কি, যে নিচের কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করে? এই দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও কিন্তু মেডিকেলে আসে। তো মেডিকেলে আসবে যেহেতু, তাহলে আমরা এটাকে ইন ডিটেলে একটু দেখে নিই। দেখো খেয়াল করো, আমাদের গোটা পাঠ্য বইয়ে 2টা মৌল দেওয়া আছে, মানে 3rd চ্যাপ্টারে, যেটা জারক বিজারক উভয়রূপে কাজ করে। এর ভিতরে একটা হলো এই যে এটা H2O2 যৌগ পারক্সাইড। ওকে, এই যখন জারণ করবে, এর যখন জারণ হবে তখন সে অক্সিজেনে কনভার্ট হবে। এই যখন বিজারণ হবে তখন সে কিসে কনভার্ট হবে বলো তো? এই যখন বিজারণ হবে তখন O2- কনভার্ট হবে, অর্থাৎ সুপার অক্সাইডে পরিণত হবে। এই দুইটা ক্ষেত্রে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, শেষ। আরেকটা দেওয়া আছে ভাই হাইড্রোজেন সালফাইড। সে কী করে, সে যখন জারণ করে, জারণকালে সে হচ্ছে সালফারে পরিণত হয়, বিজারণকালে সে সালফার ডাইঅক্সাইড সালফেট 2+ পরিণত হয়। এই ক্ষেত্রে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই ক্ষেত্রে সে 8টা ইলেকট্রন গ্রহণ করে। এই তো আমাদের টোটাল বইয়ে এই দুটা জারণ বিজারণ দেওয়া আছে, যে এই জারণও করতে পারে, বিজারণও করতে পারে। কয়টা ইলেকট্রন আদান প্রদান করে, কিসে কনভার্ট হয়, সব তুমি কিন্তু এক জায়গায় পেয়ে গেলা। ওকে, তো এখন তুমি জাস্ট মিলাও। খেয়াল করো কি প্রশ্ন করছে, এই যে প্রশ্নে বলা হচ্ছে যে নিচের কোনটা, আচ্ছা কয় নম্বর প্রশ্ন? 77, নিচের কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করে? এই যে জৈব পারক্সাইড। পরের প্রশ্ন দেখো, 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে? দেখো ভাইয়া, এই যে এটা নিয়ে ইকুইলিব্রিয়াম করলে তুমি, এটা 1 মোলের জন্য ফেরাস সালফেট লাগবে 6 মোল। তাহলে তুমি জানো S1V1 ইকুয়াল হলো S2V2। আমি S1V1 যদি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য করি, তাহলে এর মোল সংখ্যা এইদিকে চলে যাবে। আর S2V2 যদি ফেরাস সালফেটের জন্য করি, তাহলে এর মোল সংখ্যা এদিকে চলে আসবে, 6 এদিকে চলে আসবে। এখন এটা গ্রামে দেওয়া আছে, তাহলে আমি এটাকে W/M এ কনভার্ট করি, তাহলে W/M = 6S1V1। এইটা তুমি যদি ক্যালকুলেটরে বসো তোমার অঙ্ক হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আমি অলরেডি ওই থিওরিতে বুঝাই দিয়েছি, তুমি যদি ক্যালকুলেটরে বসো তোমার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আসো 79 নম্বর প্রশ্নে চলে আসি। কি বলছে, এই যে একটা যৌগ বিক্রিয়াকাল দেওয়া আছে, এখানে জারক বিজারকের মোল সংখ্যার অনুপাত কত? একটু আগে বললাম যে যখন ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করছে, এখানে 6 মোল আর এখানে 1 মোল ইউজ করতেছি, তাহলে অনুপাতটা কী হবে? 1:6 হবে না? এটাই আমাদের অ্যান্সার হবে। কারণ কি, পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল আর হচ্ছে ফেরাস সালফেট হচ্ছে 2 মোল। আগে জারক চাইছে, পরে বিজারক চাইছে। পটাশিয়াম ডাইক্রোমেট জারক, ফেরাস 2+ থেকে 3+ হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে, বিজারণ হচ্ছে, তাহলে কি জারণ হচ্ছে, তার মানে কি বিজারক।
তো এখান থেকে বুঝে বুঝে তোমাকে একটু ঠান্ডা মাথায় করতে হবে। 1:6 না 6:3, 6:1 কোনটা চাইছে? জারক বিজারকের অনুপাত চাইছে না বিজারক জারকের অনুপাত চাইছে? জারক বিজারকের চাইছে। তাহলে জারক মানে কি? যে বিজারণ করে। বিজারণ মানে কি? ইলেকট্রনের সারণ। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট ইলেকট্রন ছাড়ে আর আয়রন ইলেকট্রন গ্রহণ, পটাশিয়াম ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করে, আয়রন ছাড়ে। তাহলে ওইভাবে তোমাকে ইউজ করতে হবে। ওকে, তো যেটা চাইছে সেটা বলবা। ওকে, আসো পরের প্রশ্নে আসে। 80 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, যে এইখানে জারক বিজারকের মোল সংখ্যার অনুপাত কত? সেম কোয়েশ্চেন। ম্যাঙ্গানিসের সাথে এই যে C2O2 অক্সালিক অ্যাসিড, মনে রাখো অক্সালিক অ্যাসিডের চেঞ্জ হয় অম্লের মাধ্যমে 2টা, ম্যাঙ্গানিজের হচ্ছে 5টা। তাহলে অনুপাত কি হবে? 2:5 হবে না ভাইয়া? এটাই তো, কারণ এই যখন 5টা ইলেকট্রন ত্যাগ করতেছে, এর ইলেকট্রনটা এখানে চলে যাবে, এর ইলেকট্রনটা এখানে চলে যাবে মোল সংখ্যা হিসেবে। তাহলে 2:5 হয়ে যাচ্ছে। আমরা জানি ইকুইলিব্রিয়াম করতে হলে উল্টাই দিতে হয়, এটাই হলো কাজ। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 2:5। আসো পরের প্রশ্নে চলে আসি। 81 নম্বর প্রশ্নে বলছে কার্বনের জারণ মান কত হবে। দেখো তো, এটা আমরা অলরেডি বের করছি, এটা হোমওয়ার্ক, তোমরা পারবা ইনশাল্লাহ। এটার -1 হয়, 6টা আছে, তাহলে -6 + x = -3। এই তো হয়ে গেছে অ্যান্সার। পরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করে? একটু আগে দেখছি ভাইয়া জৈব পারঅক্সাইড। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্লোরাইনের জারণ সংখ্যা সর্বাধিক? দেখো তো, এখানে +1, এখানে +3, এখানে +5, এখানে +7, এটা হবে সর্বাধিক। -8 + 1 + x = 0, এইখান থেকে আমরা বের করতে পারি। ওকে, 84 নম্বর প্রশ্নে আসো। দেখো, ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বিক্রিয়াটিতে ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তনটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কেমনে বের করবা জারণ সংখ্যার পরিবর্তন? খেয়াল করো, এখানে ব্রোমিন ছিল 0, এখানে ব্রোমিনের চার্জ সংখ্যা কত হয়েছে বলো তো? -6 + 1। আচ্ছা, -6 = -1 x, তাহলে এখানে ব্রোমিনের জারণ সংখ্যা হয়ে গেছে +5-এ, তাই না? এখন তোমরা বার করতে পারবা। তাহলে চেঞ্জ হচ্ছে কত থেকে? 0 থেকে 5-এ আসছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্নে আসে। 85 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল অ্যাডমিশনে এরকম কোশ্চেন আসে। খেয়াল করো তো, এই যে তুমি যে দুটো উৎপাদগুলো পাইলা, একটা পাইলা সোডিয়াম ক্লোরাইড, একটা পাইলা সোডিয়াম ক্লোরেট। হ্যাঁ, এখন খেয়াল করো তো, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা -1, কিন্তু সোডিয়াম ক্লোরেটে খেয়াল করো, এই জায়গাতে সোডিয়ামের +1, অক্সিজেনের -2, টোটালি 0, +x। ক্লোরিনের ক্ষেত্রে এক্সের ভ্যালু কত? +1 হচ্ছে না? তাহলে খেয়াল করো, একবার পাইলা -1, একবার পাইলা +1, আর এখানে ছিল 0। 0 থেকে যখন -1 হইল, তখন কিন্তু সে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই জায়গাতে তার বিজারণ হইল। আর 0 থেকে যখন +1 হইলো, সেই ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে তার জারণ হইলো। তাহলে একই বিক্রিয়ায় একটা পরমাণু জারণও করলো, বিজারণও করলো, তখন তাকে আমরা বলে হলো ডিসপ্রপোর্শনাল রিয়াকশন অথবা অসামঞ্জস্য তার রিয়াকশন বলা হয়ে থাকে। ওকে, সংযোজন মানে দুটো অ্যাড করা, ক্লোরিন এসে মানে ক্লোরিন যোগ করা, আর হচ্ছে সংশ্লেষ মানে ভাঙা, একটাও কিন্তু এখানে হবে না। ওকে, একটাও কিন্তু এখানে হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে আসি। 86 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি বিজারক? যখনই বলছে বিজারক, এটা মনে রাখবো ভাই, মিথানোয়িক অ্যাসিড হবে আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আছে, নিচের কোনটি বেলায় সচল মাধ্যম রূপে হিলিয়াম ইউজ করা হয়? এটা তোমাকে বুঝতে হলে একটু ডিটেলে ভাইয়া তোমাকে জানতে হবে, তাহলে তুমি বুঝবা, না হলে বুঝবা না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা মনে রাখবো ক্রোমাটোগ্রাফি। আমরা ক্রোমাটোগ্রাফি ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, একটা ক্রোমাটোগ্রাফি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। কি ভাইয়া? গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই গ্যাস ক্রোমাটোগ্রাফিতে মনে রাখবা ক্রোমাটোগ্রাফির ফেজ হলো দুইটা, একটা হলো সচল ফেজ আর একটা হলো স্থির ফেজ। ওকে, এই গ্যাস ক্রোমাটোগ্রাফির সচল ফেজে ইউজ করা হয়ে থাকে হিলিয়াম অথবা নাইট্রোজেন, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে এর ভিতরে এই দুটো ইউজ করা হয়, নিষ্ক্রিয় গ্যাস। ওকে, আর এটা হচ্ছে সচল হিসেবে, আর স্থির মাধ্যম হিসেবে আমরা ইউজ করে থাকি তরল পদার্থ। কি ইউজ করি? তরল পদার্থ। ওকে, আর প্রয়োগ করা হয় এটা কোথায় বলো তো? আমরা ফরেন্সিকে এটা কি ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে অ্যাথলেটরা অনেক সময় ড্রাগ ইউজ করে তার শক্তি বর্ধনের জন্য, এটাকে চেক আপ করার জন্য আমরা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি ইউজ করি। তো আমরা আরেকটা করেসপন্ডিং ক্রোমাটোগ্রাফি পড়ে ফেলবো। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফিকে বলা হয় গ্যাস, তাহলে এইচ ক্রোমাটোগ্রাফি। এটার একটা অপর নাম আছে জিএল, কি বলে? জিএলপিই, এটাকে বলা হয় জিএলপিই। তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি হলে এইচসি, তারপরে হচ্ছে গ্যাস জিসি বলা হয়, আর অথবা জিএলপিই এটাকে বলা হয়ে থাকে। তাহলে আমরা নামগুলো শিখে নিলাম। গ্যাস ক্রোমাটোগ্রাফি, জিসি বা জিএলপিই, এটা সচল মাধ্যম রূপে হাই হিলিয়াম নাইট্রোজেন, এবং স্থির মাধ্যম রূপে এটা ইউজ করা হচ্ছে তরল। ওকে, যে কোনো তরল। আরেকটা ক্রোমাটোগ্রাফি আমরা শিখে ফেলি, সেটাকে আমরা বলবো হচ্ছে
এই যে আমরা শিখলাম হলো জিএলপিই, আমরা আরেকটা শিখবো হচ্ছে এইচপিএলসি ক্রোমাটোগ্রাফি। ওকে, এই ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে আমরা কি ইউজ করব? এই ক্রোমাটোগ্রাফিতে আমরা সচল মাধ্যম হিসেবে ইউজ করব পানি অথবা মিথানল, CH, আচ্ছা CH3OH, ওকে, মিথানল, অথবা আমরা ইউজ করব অ্যাসিটেট নাইট্রেট। ওকে, অ্যাসিটাইল নাইট্রেট ইউজ করব। আর হচ্ছে আমরা স্থির মাধ্যম হিসেবে ইউজ করব বন্ডেড ফেজ। কি ইউজ করব? BONDD, বন্ডেড ফেজ ইউজ করে থাকি। ওকে, এই যে আমরা ইউজ করলাম স্থির মাধ্যম, সচল মাধ্যম, গ্যাস ক্রোমাটোগ্রাফি, জিএলপিই অথবা এইচপিএলসি অর্থাৎ হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই যে আমরা ক্রোমাটোগ্রাফিগুলোর স্থির এবং সচল মাধ্যম, এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো খেয়াল করো তো কী বলছে প্রশ্নে, যে নিচের কোনটি তে সচল মাধ্যমরূপে হিলিয়াম ইউজ করা হয়? একটু আগে বললাম না গ্যাস ক্রোমাটোগ্রাফি, আর যেটাই গ্যাস ক্রোমাটোগ্রাফি সেটাই হচ্ছে জিএলপিসি বা জিএলপিই। ওকে, তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, মোলার শোষণ সহগ কত? দেখো ভাইয়া, মোলার শোষণ সহগ হচ্ছে অ্যাপসাইলন। এই অ্যাপসাইলন মানে হচ্ছে 1/LC, 1/LC। এল হলো লেন্থ, লেন্থের একক কি? সেন্টিমিটার ইনভার্স। মোলের একক কি? মোল ইনভার্স, মোল পার লিটার। উল্টাই যাবে না, নিচে আসে, তাহলে কি হয়ে যাবে? লিটার পার মোল ইনভার্স। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে ভাইয়া? এইটা। তাই মনে রাখো যে আমাদের মোলার শোষণ সহগ এপসাইলন, এটার ভ্যালু হচ্ছে এটা। ওকে, আসো পরের প্রশ্নে আসে। খেয়াল করো কি বলছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে। আচ্ছা, ওকে, এটা একটা মনে রাখো, এটা এক কথাই মনে রাখবা। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র আমরা জানি যে একটা সূত্র আছে যে হচ্ছে আলোর তীব্রতা বা ডেনসিটি ইজ ব্যস্তানুপাতিক টু পুরুত্ব ইজ ব্যস্তানুপাতিক টু মোলার ঘনমাত্রা। এই যে মোলার ঘনমাত্রা লিকুইড, এটা বিয়ারের সূত্র, আর পুরুত্বের সূত্রটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। এটা দুইটার সাথে ব্যস্তানুপাতিক থাকে, আমরা সবাই জানি। তো এখানে আমরা সর্বনিম্ন যে ঘনমাত্রা ইউজ করতে পারি সেটা হচ্ছে 0.01 মোল। ওকে, পরের প্রশ্ন, 90 নম্বর প্রশ্ন। দেখো বলে ফেলছি এইচপিএলসি হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই যে বলে ফেলছি। আচ্ছা, অলরেডি বলে ফেলছি এটা। পরের প্রশ্নে আসো। দেখো এইচপিএলসি হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যমরূপে কি ইউজ করা হয়? মিথানল পানি। এটাও কিন্তু বলে ফেলছি, দেখছো এটা এখানে লাগতেছে। পরের প্রশ্ন, এটা একটা সূত্র, এটা কোথা থেকে আসতে ভাইয়া? বিয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে আমরা এটা পাই, অ্যাপসাইলন CL। এখন এই যে এ দ্বারা কী বোঝায় বলো তো? এ দ্বারা বসায় কোনো একটা রশ্মি যেটা আসতেছে তার বিশ্বসন মাত্রা। কি? এই যে তুমি একটা পদার্থের ভিতরে একটা সোর্স থেকে আলো বের করতেছো, সেটা আসতেছে, তার বিশেষণ মাত্রা হলো এ। অ্যাপসাইলন একটু আগে পড়ে আসলাম যে আমাদের মোলার শোষণ সহগ। এই সি হচ্ছে মোলার ঘনমাত্রা, এল হলো পুরুত্ব অথবা দৈর্ঘ্য। তাহলে খেয়াল করো তো নিচের কোনটি সঠিক? এ কি শোষণাঙ্ক? না, এ হলো রশ্মির বিশেষণ মাত্রা, তাহলে হবে না। অ্যাপসাইলন কি দ্রবণের ঘনমাত্রা? না, এটা তো একটা একক, এটা একটা সহগ, তাহলে এটা কিন্তু হচ্ছে না। সি কি শোষণ? না, সি তো ডেনসিটি, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের পুরুত্ব বা এলই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে ভাইয়া, আসো 93 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, নিচের কোন সূত্রটিকে সমর্থন করে? নিচের চিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? এই যে একটু আগে বললাম এ ইকুয়াল হচ্ছে অ্যাপসাইলন এলসি, তাহলে এটা কার সূত্র? বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। তাহলে এটা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রকে সমর্থন করে। অনেকে এরকম দেখে আরে আল্লাহ চাপ সূত্র ফার্স্ট চ্যাপ্টার মনে করবে, কিন্তু ভাইয়া তোমাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস খেয়াল করতে হবে যে কী আছে? এসি, তার মানে কি অ্যাবজর্পশন আছে আর হচ্ছে কনসেন্ট্রেশন আছে। এটা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে আমরা পাচ্ছি। ওকে, আসো পরের প্রশ্নে কি বলছে দেখো। 94 নম্বর কোয়েশ্চেনে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য গ্যাস কোনটা? একটু আগে বলছিলাম হিলিয়াম, এখন বললাম নাইট্রোজেন। আমি বলে দিছি একবারে কিন্তু। ওকে, সচল মাধ্যমরূপে ইউজ করা হয়। 95 ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কোনটা সঠিক? এই যে একটু আগে আমি ক্রোমাটোগ্রাফি বলার ম্যাসিক সূত্রই বলছি, ক্রোমাটোগ্রাফিতে দুটো মাধ্যম থাকে, একটা স্থির একটা সচল। তাহলে কমপক্ষে একটা বা সচল একটা স্থির থাকা লাগবে। পরের প্রশ্ন 96 কোনটি নাইট্রোজেন অণুর ভর? আচ্ছা, একটা নাইট্রোজেন অণুর ভর। আচ্ছা বলো তো নাইট্রোজেন অণুর অ্যাভোগাড্রোর সংখ্যায় ভর, নাইট্রোজেন অণুর আণবিক ভর কত? 28। 28-এর জন্য কত অনুপাত? 6.02 × 10⁻23। তাহলে একটার জন্য কত পাবা? এই যে 28কে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো আমি বলবো যে এটা অবশ্যই মনে রাখবা, এরকম অংশ কিন্তু পরীক্ষাতে চলে আসে। ওকে, আসো পরের প্রশ্ন 97 এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? ভাইয়া দেখো খুব সুন্দর প্রশ্ন, খেয়াল করো তো কত মোল দেওয়া আছে? 0.025 মোল, তাই না? আমরা 1 মোল পটাশিয়াম, 1 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইডের ওজন কত জানি বলো তো? পটাশিয়াম মানে হচ্ছে 39, 16 আর 1, তাহলে 68 এরকম কিছু একটা হবে, তাই না? এখন 1 মোলারিটির ক্ষেত্রে ওজন হয় 68-এর কাছাকাছি, তাহলে 0.025-এর ক্ষেত্রে কত হবে? এটার সাথে এটা গুণ দাও, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার 1.4। ওকে, এগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, এগুলো একটু বুঝে বুঝে করবা।
যেহেতু ভর দেওয়া নাই আণবিক ভর, তাই আমি ওটাকে ধরে নিয়ে আমরা এটা অ্যান্সারটা করবো। ওকে, আসো পরের প্রশ্ন কি বলছে দেখো 98-এ, যে প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ধারণ করতে গেলে আমরা কি ইউজ করব। এই যে মনে রাখো ভাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা নিজেই নিজের নির্দেশক হিসেবে ইউজ করতে পারে, নিজেই নিজের নির্দেশক হিসেবে কাজ করে, এর জন্য আমাদের আলাদা কোনো নির্দেশক লাগে না, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটই ইউজ করব। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বুঝে বুঝে করবে অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 99, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট দেখো গ্রাম এককে দেওয়া, সেটা কি করলাম, একটা দ্রাবকে নিলাম, সেও গ্রাম এককে দেওয়া, তাহলে ঘনমাত্রাকে কীভাবে লিখবো, ঘনমাত্রা তিনভাবে প্রকাশ করা যায়, W/W, W/V, V/V, তাহলে এই যে তিনটা একক আছে না, তাহলে আমি মনে রাখবো এখানে দুটাই গ্রামে আছে, তাহলে W/W এককে আমরা একটা প্রকাশ করবো। ওকে, আসো পরের প্রশ্ন 100 নম্বর প্রশ্ন, 100 নম্বর কোয়েশ্চেন। কী করছে, জারক বিজারকে XY, খেয়াল করো প্রশ্নটা অনেক মজার, জারক এবং বিজারকের মোল সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এখন জারক মানে কি, আচ্ছা VO মানে হচ্ছে অক্সিজেন্টের ভলিউম, আর হচ্ছে রিডাক্ট্যান্টের ভলিউম দেওয়া আছে, অক্সিজেন্টের মোলারিটি রিডাক্ট্যান্টের মোলারিটি দেওয়া আছে, জারণ বিজারণের টাইট্রেশনের ইয়া কী হবে, তাহলে বলো তো জারকের মোল সংখ্যাটা বিজারকের কাছে চলে যাবে না, বিজারকেরটা জারকের কাছে চলে যাবে, তাহলে VO MO ইকুয়াল VR MR, তাই না। এখন VO যে মোল সেটা কিন্তু এক্স, তাহলে এক্সটা ওয়াইয়ের কাছে চলে যাবে, তাহলে এক্স এখানে হবে, ওয়াইটা এখানে যাবে, এটাই আমাদের অ্যান্সার হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। জাস্ট ঠান্ডা মাথায় ভাইয়া V1 M1 ইকুয়াল V2 M2, V1 S1 ইকুয়াল V2 S2, একটার মূল সংখ্যা আরেকটার কাছে যায়, ওইটার মূল সংখ্যা এখানে চলে আসে, এই বেসিক যা যদি তুমি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তোমার এই অ্যান্সারটা খুব ঠান্ডা মাথায় হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন 101, লিথিয়াম একটা দেখো একটা যৌগ দেওয়া আছে, ওকে, এই যৌগটাকে তুমি ভাঙছো, ভাঙার পরে কার্বনের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলছে, এই ভাঙাটা কোথায় আছে জানো, এটা 4th চ্যাপ্টারে আছে, সেকেন্ড পার্টের 4th চ্যাপ্টারে লিথিয়াম আয়ন ব্যাটারির ভিতরে তুমি এই ভাঙাটা পাবা। তুমি যখন ভাঙবা তুমি এখানে পাবা হচ্ছে কোবাল্ট অক্সাইড, তাহলে বলো তো কোবাল্ট অক্সাইডের জারণ সংখ্যা কত, কোবাল্টের 4+, অবভিয়াসলি, কারণ অক্সিজেনের মাইনাস দুইটা আছে, তাহলে 4-, সেখান থেকে 4+ হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আসো পরের প্রশ্নে আসে, খেয়াল বলছে ফেরিক অক্সাইড একটা যৌগ, ফেরাসের জারণ সংখ্যা কত, এটা হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবা, পারবা। 103, 5 গ্রাম আয়নকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে, এটাও হোমওয়ার্ক, সূত্রটা কী হবে, W1 M1 ইকুয়াল হলো W2 M2 M2, এখানে এক পাশে 5 থাকবে আর এক পাশে 1 দিয়ে গুণ হবে, এইটাই পারবা এবার। ওকে, পরের প্রশ্ন, সালফেট আয়নে সালফারের জারণ সংখ্যা কত, এটাও হোমওয়ার্ক, পারবা, সেম প্রশ্ন ভাইয়া, সেম প্রশ্ন। আসো 105, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফেরিক অ্যাসিড প্লাস ফেরাক FeC2O4 বিক্রিয়াটিতে সমতা করতে চাচ্ছ, খেয়াল করো তো এই যৌগটা অনেক মজার, এই সময়টাতে অনেক মজার, কেন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে 7+টা হয়ে গেছে 2+, তাহলে ইলেকট্রন কয়টা দিছে, সেই ইলেকট্রনের 5টা চেঞ্জ করছে, তাই না। FeC2O4 এই যৌগে অ্যাট এ টাইম আয়রনও আছে আবার C2O4ও আছে, দুইটাই কিন্তু বিজারক হিসেবে কাজ করে, আয়রন 2+, আয়রন 3+-এ কনভার্ট হইলে সে একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, C2O4 2- যখন CO2-তে কনভার্ট হচ্ছে সে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে একটা প্লাস দুইটা মিলাই টোটালি কয়টা হচ্ছে, 3টা হচ্ছে না, এখানে 5টা ইলেকট্রনের ত্যাগ, এখানে 3টা ইলেকট্রনের ত্যাগ, তাহলে রেশিও কী হবে, উল্টাই যাবে, 3:5 হবে, দেখছো কতটা বেসিক। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে চলে আসে, 115 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, মিথেল অরেঞ্জ নির্দেশক কোনটা, এই দেখো ROB, ওতে অরেঞ্জ ছিল কত, 3.1 থেকে 7.4, বলছিলাম না 1 2, তারপর এটা 3 4, এই দেখো 3 4 এক রেঞ্জে একটাই আছে, দেখছো কতটা ইফেক্টিভ ছিল ছকটা। পরের প্রশ্ন, বিশুদ্ধ পানির মোল পার লিটার ঘনমাত্রা কত, এটা এমনিতে বার করবা 1000 ডিভাইডেড বাই আণবিক ভর অর্থাৎ 18 করলে কি হবে 55.5, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এই যৌগের জারণ মান বের করতে বলছে, হোমওয়ার্ক, পারবা। পরের প্রশ্ন, 10% সোডিয়াম ক্লোরাইডের মোলার ঘনমাত্রা, অলরেডি তোমাকে ভার করে দিয়েছি 10 × 10 ডিভাইডেড বাই 40 আণবিক ভর, জানো ভাই, এখন তুমি বার করতে পারবা। ওকে, পরের প্রশ্নে আসো, কী বলছে দেখো, একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ, এটা ভালো প্রশ্ন, গ্লুকোজের রক্তের পরিমাণ দেওয়া আছে, গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে মোল পার লিটারে,
সেখানে গ্রাম পার ডেসিলিটারে বের করতে বলছে। আমি দেখো মিলি কথাটা ইউজ করি নাই, কারণ দুই পাশে মিলি আছে, তাই মিলিটাকে কেটে দেই, তোমার একটা জিনিস মুক্ত হলো। এখন তুমি কেমনে বার করতে পারো, এটা খুবই মজার জিনিস। আমি একটু জিনিসটাকে এখানে বের করে তোমাকে দেখাই। 18 মোল পার লিটারে আছে, মিলিমোল। ওকে, এখান থেকে কত মিলি গ্রাম পার ডেসিলিটার হবে? এখন খেয়াল করো তো, গ্লুকোজের আণবিক ভর কত? 180, আমরা সবাই জানি। তাহলে 1 মোল সমান কত গ্রাম? 180 গ্রাম। তাহলে তুমি মোল থেকে গ্রামে করলে গ্রাম করো, হয়েছে 1 মোল সমান 180 গ্রাম, উপরে গ্রাম, তাহলে আমি গ্রামে লিখলাম। আবার 1 লিটার সমান কত ডেসিলিটার? 1 লিটার সমান 0.1 ডেসিলিটার, তাই না? 10 ভাগ, মানে 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাই না? ডেসিলিটার কোথায় যাবে? নিচে, তাহলে নিচে দেখো। আর কত আছে আণবিক ভর? 180, তাহলে 180 দিয়ে গুণ করলাম। আর হচ্ছে কত? 18 মোল, তাহলে 18 দিয়ে গুণ দাও, হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, 18 দিয়ে ভাগ দেবে আসলে, একটু ভুল লিখছি। আমরা এখানে কি করব? 18 দিয়ে ভাগ দেবো আসলে, 18 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দেবো, এই তো শেষ। এই 18 কাটে, আচ্ছা ঠিকই ছিল আসলে। একটু দাঁড়াও, এটা আমরা কী করবো? আচ্ছা, আমি প্রথম থেকে তোমাদেরকে আরেকবার বলি, দেখো কি হচ্ছে। এই যে এই জায়গায় ভুল করছি, 10 মিলি, একটু ভুল লিখছিলাম এইটার জন্য, মোল পার লিটার গ্লুকোজ আছে। এটাকে কি করতে চাচ্ছি? মিলি গ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে কি, উপরে মিলিগ্রাম, নিচে হচ্ছে ডেসিলিটার। এখন বলো তো, 1 মোল সমান, 1 মোল গ্লুকোজ সমান কত গ্রাম গ্লুকোজ? 180 গ্রাম। তাই লিখো 180 গ্রাম গ্লুকোজ, লিখলা। 1 লিটার সমান কত ডেসিলিটার? 10 ডেসিলিটার, তাহলে নিচে 10 দিয়ে দিলা। এখন খেয়াল করো তো, এটা দিয়ে তুমি কত মিলিগ্রাম পার ডেসিলিটার পাবা? 1-এর জন্য পাচ্ছ, কিন্তু তোমাকে 10 মিলিমোল দেওয়া আছে, তাহলে 10 দিয়ে গুণ দিব। তাহলে কাটো, কাটলে কত হচ্ছে? 180 গ্রাম পার ডেসিলিটার হচ্ছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, তো ঐকিক নিয়মে করলে আমরা খুব সহজে অ্যান্সারগুলো বের করতে পারি। তো দেখো 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা 19 নম্বর 119-এর অ্যান্সার হবে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। পরের প্রশ্ন 120, 10 ml এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত ml এতটুকু লাগবে? দেখো ভাইয়া, V1S1 = V2S2, এখানে 2 মোল না, তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ দিয়ে দেবা উল্টা পাশে, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো এটাও কিন্তু হোমওয়ার্ক করবা, সেম প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত? এই দেখো, ক্ষারীয় মাধ্যমে সে 3টে ইলেকট্রন গ্রহণ করে, অলরেডি আমরা পড়াই ফেলছি। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি বিজারক? দেখছো, এখন সে প্রশ্ন করছে, এগুলো পারো না। পটাশিয়াম আয়োডাইড সে আয়োডিনে কনভার্ট হয়, এখানে -1 ছিল, এখানে 0-তে কনভার্ট হলো। সে কি করলো? সে হচ্ছে 2টা ইলেকট্রনকে ত্যাগ করলো, 2টা আয়োডিন। তাহলে কি হলো? ইলেকট্রন ত্যাগ মানে জারণ, জারণ মানে হলো বিজারক। তাহলে বিজারককে পটাশিয়াম আয়োডাইড। ওকে, এবার বুঝবা আয়োডিন একটা শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। ওকে, পরের প্রশ্ন, কোনটিতে ফ্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? এটা অলরেডি আমরা করে ফেলছি। ওকে, আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। 124 নম্বর প্রশ্ন, প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? প্রমাণ অবস্থায় মানে 22.4 লিটারে আছে 6.023 10⁻23, তাহলে একে কম 10 লিটারে বেশি। এই তো হয়ে গেছে, এটা হবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এই যে একটা আয়ন দেওয়া আছে, মূলক দেওয়া আছে, এখানে ইথেন ডাইওয়েট দ্বারা জারিত করলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? মান কত হবে? ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে? দেখো, জারণ সংখ্যা বলে নাই, জারণ মানটা কত হবে। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে। ম্যাঙ্গানিজ 4+, এই যেটা, এটাতে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7 না ভাইয়া? +7। কি করলা? ইথেন ডাইওয়েট দ্বারা জারিত করলা। ইথেন ডাইওয়েট একটা ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে তুমি যদি জারিত করো তাহলে কি হবে? ম্যাঙ্গানিজ O2-তে কনভার্ট হবে। তাহলে এখানে তো জারণ সংখ্যা কত? 4+। তাহলে জারিত হওয়ার পরে, দুই রকম কোশ্চেন, জারিত হওয়ার পরে সে কিসে পরিণত হলো? ম্যাঙ্গানিজ 4+, তখন কিন্তু অ্যান্সার হতো 4+। ওকে, এখন বলছে জারণ মান কত, তার মানে কি সে কয়টা ইলেকট্রন ছাড়ছে সেটাই তার জারণ মান, তাহলে এখন হবে 3+। ওকে, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারছো তো? ইথেন ডাইওয়েট একটা ক্ষারীয় মাধ্যম, এটুকু মনে রাখো, তাহলে তোমাদের অ্যান্সারটা বের করা ইজি হবে। আসো পরের প্রশ্ন 126, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? এই যে একটু আগে বলছিলাম
যে জারণ বিজারণ, আচ্ছা এটা একটু ভুল লেখছে আসলে, জারণ বিজারণ বিক্রিয়া নয় না, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা আচ্ছা বিক্রিয়া নয়, ঠিক আছে, আমাকে যেটা বলছে আমি সেটাই বের করি। দেখো খেয়াল করো, কপার একযোজি পরমাণু, একটা পরমাণু থাকলে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এখানে দেখো টিন 2+ থেকে টিন 4+ হয়েছে, তার মানে চেঞ্জ হয়েছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা এখানে তো এই যে এটাও হবে, এটা হবে আমাদের অ্যান্সার আসলে। এখানে দেখো সোডিয়াম কিন্তু 0 ছিল, 0 ছিল, তাহলে এক যদি পরমাণু আছে তাহলে সোডিয়াম ক্লোরাইড অবভিয়াসলি জারণ বিজারণ বিক্রিয়া দিবে। কিন্তু খেয়াল করো তো, এখানে সোডিয়াম প্লাস ছিল, বিক্রিয়ার পরেও সোডিয়াম প্লাসই আছে, ক্লোরাইড মাইনাস ছিল, বিক্রিয়ার পরে মাইনাস আছে, সিলভার প্লাস ছিল, বিক্রিয়ার পরে প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল, মাইনাস আছে, জারণ সংখ্যার কোনো চেঞ্জই হয় নাই। তাহলে এটা আমাদের অ্যান্সার না, আমাদের সঠিক অ্যান্সার হবে এটা। ওকে, তো মনে রাখো ভাইয়া, তোমার পাঠ্য বইয়ে অনেক সময় হয় কি দাগাইতে ভুল হইতে পারে, ভুল অ্যান্সার দাগাইতে পারে, বা টাইপিং মিস্টেক অনেক কারণে ভুল হইতে পারে, বাট তুমি সঠিক অ্যান্সারটা দাগাইবা, সঠিকটা শিখবা, তাহলেই হবে। তো দেখো ভাইয়া, আমি এই চ্যাপ্টারের 126টা এমসিকিউ সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে এবং সবগুলো ইনফরমেশনকে দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। মেডিকেল অ্যাডমিশনের জন্য এই এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো এমসিকিউ ম্যাথ টাইপের ছিল, সেগুলো একবার ফার্স্ট ক্যালকুলেটর দিয়ে করে একটু অপশনগুলো মনে রাখার ট্রাই করো, যেগুলো বুঝার সেগুলো খুব ভালো মতো বুঝো। আর এই যে কয়েকটা এমসিকিউ এর অপশন ভুল দেওয়া আছে সেগুলোকে সঠিক করে কারেক্ট করে পড়ার ট্রাই করো। তো এইভাবে যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ, এই যে আজকে আমি ডিএমসির দেখো একটা গেমজি পরে ক্লাস নিতে আসতে, ইনশাল্লাহ ভবিষ্যতেও তোমরাও পারবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো মতো পড়াশোনা করো, আর সামনে মেডিকেল অ্যাডমিশন এক্সাম ভালো মতো দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।